আচ্ছা এবার দেখা যাক, তাহলে হিট ক্যাপাসিটি কি বললাম, যে হিট ক্যাপাসিটি হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ এ গিভেন অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি। এই যে গিভেন অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এই কথাটা ইম্পর্টেন্ট, মানে কতটা হিট দরকার হবে 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য, সেটা ওই অ্যামাউন্ট গিভেনের ওপর ডিপেন্ড করে যাচ্ছে। মানে 1 গ্রাম জলের 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য যদি 1 ক্যালোরি হিট লাগে, তাহলে 10 গ্রাম জলের 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য 1 প্লাস 1 প্লাস 1 প্লাস করে 10 ক্যালোরি হিট লাগবে। তার মানে হিট ক্যাপাসিটি হচ্ছে একটা এক্সটেন্সিভ প্রপার্টি। তাহলে হিট ক্যাপাসিটি কি, যে দ্য amount of energy as a form of heat required to raise the temperature by 1 degree, to raise the temperature, the amount of energy as a form of heat required to raise the temperature of a given amount of substance by 1 degree। এই কথা এইভাবে লিখলে ঠিক হবে। এবার সবাই শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম। ঠিক আছে। of a হ্যাঁ ম্যাম। given amount of substance by 1 degree। এইটা এই আমার আসলে ল্যাপটপ জানি না মাঝে মাঝে হ্যাং করে যায়, আসলে আমি আমার ওই বদ অভ্যাস আছে, আমি ল্যাপটপ মানে বন্ধ করি না সারা দিন। কালকে রাতে হয়তো এইভাবেই মানে আর কি জাস্ট এটা নামিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, এবার সেই সারা 24 ঘন্টা ধরে ল্যাপটপ চলতে থাকে, সেই জন্য হতে পারে যে এই ল্যাপটপটা হ্যাং করে যায়, জন্য একবার রিস্টার্ট করলাম, তো সেইটা। আচ্ছা, তো সেটাকে বলে হিট ক্যাপাসিটি। তার মানে গিভেন অ্যামাউন্টের ওপর, এই যে গিভেন অ্যামাউন্টের ওপর এই জিনিসটা ডিপেন্ড করে যাচ্ছে, কতটা হিট লাগবে সেইটা। সেই জন্য হিট ক্যাপাসিটি ইজ অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি। আচ্ছা, আর এর ইউনিট কি হবে? তাহলে ইউনিট কি হবে দেখো, এবার কতটা অ্যামাউন্ট আমি বলে দিইনি, একটা গিভেন অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের কে 1 ডিগ্রি টেম্পারেচার আমি বাড়াতে চাই, কিন্তু কতটা অ্যামাউন্ট বলে দিইনি। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য কতটা হিট লাগবে, তার মানে কতটা হিট লাগছে পার 1 ডিগ্রি। তার মানে এর ইউনিট কি হবে, জুল পার ডিগ্রি সেন্টিগ্রেড বা জুল পার কেলভিন, মানে যদি কেলভিনে বলি জুল পার কেলভিন বা আর্ক পার কেলভিন, এটা হবে। তাহলে it has the SI unit জুল পার কেলভিন, বা এটাকে এইভাবে লিখতে হতো জুল পার কেলভিন, জুল কেলভিন ইনভার্স, এটা হবে। ঠিক আছে, এটা। আচ্ছা, এটা হলো একটা। আর একটা কি, আর একটা হচ্ছে স্পেসিফিক হিট, এটা হচ্ছে হিট ক্যাপাসিটি যেটা বললাম। এবার স্পেসিফিক হিট কি, স্পেসিফিক হিট কি, স্পেসিফিক হিট হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাজ এ ফর্ম অফ হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ ইউনিট মাস অফ এ সাবস্টেন্স। মানে 1 গ্রাম যদি সিজিএসে বলি তাহলে 1 গ্রাম, যদি এসআইতে বলি তাহলে 1 কেজি। 1 গ্রাম বা 1 কেজি কোনো একটা সাবস্টেন্সের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ানোর জন্য যতটা হিট লাগবে সেটা হচ্ছে স্পেসিফিক হিট। মানে স্পেসিফিক হিটে কি হলো, স্পেসিফিক হিটে কিন্তু আমি অ্যামাউন্টটা বলে দিলাম। তাহলে কোনো একটা প্রপার্টি যেটা অ্যামাউন্টের ওপর ডিপেন্ড করে গেল, সাথে সাথে সেই প্রপার্টিটা কি হয়ে যাবে, মানে সেটার সাথে সাথে ইন্টেন্সিভ প্রপার্টি হয়ে যাবে। তাহলে স্পেসিফিক হিট হচ্ছে, মানে হিট ক্যাপাসিটি আর স্পেসিফিক হিটের মধ্যে ডিফারেন্স এটাই। হিট ক্যাপাসিটি হচ্ছে আমি কোনো অ্যামাউন্টের পরিমাণ বলে দেবো না, কোনো অ্যামাউন্টের পরিমাণ বলে দেবো না, কোনো একটা গিভেন অ্যামাউন্ট, যে কোনো অ্যামাউন্ট হতে পারে, কোনো একটা গিভেন অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের
টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ানোর জন্য যে হিট লাগে সেটা হচ্ছে হিট ক্যাপাসিটি। আর স্পেসিফিক হিট যখন আমি অ্যামাউন্টটাকে স্পেসিফাই করে দিচ্ছি, এবং কিভাবে স্পেসিফাই করে দিচ্ছি, মানে 1 গ্রাম মানে ইউনিট মাস, 1 গ্রাম বা 1 কেজি, এই টাইপ অফ ইউনিট মাস অফ এ সাবস্টেন্সের আর কি হিট 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য আমাকে ওকে কতটা হিট সাপ্লাই করতে হবে সেটা হচ্ছে স্পেসিফিক হিট। তাহলে এইটা কি, এটা হচ্ছে amount of heat by energy as a form of heat or energy required to raise the temperature of unit mass of substance by 1 ডিগ্রি। এইটা হচ্ছে স্পেসিফিক হিট। তাহলে স্পেসিফিক হিটের ইউনিট কি হবে? তাহলে স্পেসিফিক হিট প্রথমত হচ্ছে 1 নম্বর specific heat is an intensive property। আর 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে এর ইউনিট কি হবে? তাহলে এটা হচ্ছে একটা ইউনিট মাস অফ এ সাবস্টেন্স হয়ে গেছে। তার মানে এর ইউনিট হবে, যদি এসআইতে বলি, জুল পার কেলভিন পার কেজি, মানে জুল পার কেজি পার কেলভিন, মানে 1 কেজি সাবস্টেন্সের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ানোর জন্য কতটা হিট লাগবে, তার মানে সেটা হবে জুল পার কেজি পার কেলভিন। তার মানে ইট হ্যাজ দ্য ইউনিট, ধরো এসআই ইউনিটি যদি বলি, জুল পার কেলভিন পার কেজি, এটা হবে। আর সিজিএস হলে আর্গ পার কেলভিন পার কেজি। তাহলে এটা হলো স্পেসিফিক হিট। আর আমরা মেনলি স্পেসিফিক হিট নিয়েই পড়বো, এছাড়া কি বা স্পেসিফিক হিট অথবা হচ্ছে স্পেসিফিক হিট নিয়েই পড়বো মেনলি, বা আরও একটা আর কি প্রপার্টি হিট ক্যাপাসিটির আরও একটা টার্ম আমরা ইন্ট্রোডিউস করব, যেটা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি। মানে মোলার হিট ক্যাপাসিটি কি, মোলার হিট ক্যাপাসিটি হচ্ছে স্পেসিফিক হিটেরই মতো, কিন্তু সেটাকে মোলার হিট ক্যাপাসিটি বলছি। যেই মোলার কথাটা চলে আসছে তার মানে এটা একটা ইন্টেন্সিভ প্রপার্টি হয়ে যাচ্ছে। এবং তার ডেফিনেশনটা কি, ডেফিনেশনটা হচ্ছে অ্যামাউন্ট অফ হিট অর এনার্জি রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার 1 মোল অফ এ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি। তখন সেটা হয়ে যাচ্ছে মোলার হিট ক্যাপাসিটি, তখন সেটাকে আমরা বলবো মোলার হিট ক্যাপাসিটি। এই মোলার হিট ক্যাপাসিটি বা এই স্পেসিফিক হিট নিয়ে, স্পেসিফিক হিট না মানে বেসিক্যালি স্পেসিফিক হিটও বলতে পারি, সেটা 1 গ্রাম বা 1 কেজি হয়ে যাচ্ছে, কিন্তু সবসময় আমাদের কাছে মানে মোলে জিনিসটাকে কন্ট্রোল করা, কোনো একটা মোলার কোয়ান্টিটিতে জিনিসটাকে কন্ট্রোল করা অনেক বেশি ইজি হয় বলে আমরা সবসময় মোলার কোনো একটা প্রপার্টি নিয়ে, মোলার প্রপার্টি নিয়ে বেশি ইন্টারেস্টেড। এরপরে যখন তোমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়বে তখনও দেখবে সব কিছুর মোলার বা পার্শিয়াল মোলার, সেইগুলো নিয়ে আমরা বেশি ইন্টারেস্টেড থাকবো। তো সেই জন্য আমরা যেটা পড়বো মোলার হিট ক্যাপাসিটি। তাহলে মোলার হিট ক্যাপাসিটিটা কি, মোলার হিট ক্যাপাসিটি, সেইটা কি, এইটা হচ্ছে দ্য amount of heat required to raise the temperature of 1 mole of substance by 1 degree। এইটা তাহলে এইটারও হচ্ছে it is an
intensive property, it is an intensive property। আর 2 নম্বর কি, it has the SI ইউনিট, তাহলে কি হবে জুল পার কেলভিন পার মোল, এটা হবে। ঠিক আছে, তাহলে এই হিট ক্যাপাসিটি রিলেটেড এই তিনটে টার্ম খুব ইম্পর্টেন্ট। হিট ক্যাপাসিটি কাকে বলছে? হিট ক্যাপাসিটি যখন আমরা কোনো সাবস্টেন্সকে মানে কোনো অ্যামাউন্ট অফ সাবস্টেন্স যখন আমরা উল্লেখ করে দিচ্ছি না, মানে সাবস্টেন্সের কতটা অ্যামাউন্ট আমরা উল্লেখ করে দিচ্ছি না, জাস্ট বলছি কোনো একটা গিভেন অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ানোর জন্য কতটা হিট দিতে হবে, সেটা হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট যখন সেই অ্যামাউন্ট অফ সাবস্টেন্সটাকেই আমরা বলে দিচ্ছি, কিন্তু সেটা হচ্ছে কোনো ইউনিট মাস, মানে ইউনিট মাস অফ দ্যাট সাবস্টেন্সের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ানোর জন্য কতটা হিট দিতে হবে সেটা স্পেসিফিক হিট হয়ে যাচ্ছে। আর যখনই সেইটাকে ইউনিট মাসের বদলে 1 মোল বলে দিচ্ছি, মানে মোলার কোয়ান্টিটিতে বলে দিচ্ছি, তখন সেটা মোলার হিট ক্যাপাসিটি হয়ে যাচ্ছে। এবার এই মোলার হিট ক্যাপাসিটি এইটা দু রকমের হয়, একটা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, আর একটা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। এবার মোস্ট অফ দ্য কেসে সবসময় আমরা মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার নিয়েই লোকে বেশি কথা বলে, তার কারণ হচ্ছে প্রেশারটাকে কন্ট্রোল করা অনেক বেশি ইজি হয় দেন ভলিউম, কারণ ভলিউমটা হচ্ছে ইন্টারনাল ব্যাপার, প্রেশারটা এক্সটার্নাল ব্যাপার। প্রেশারটাকে আমরা অনেক সহজে কন্ট্রোল করতে পারি, সেই জন্য মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার এটা বেশি লোকে, এটা নিয়ে লোকে বেশি কথা বলে। কিন্তু মোলার হিট ক্যাপাসিটিটা দু রকমের হয়, একটা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, যেটাকে আমরা সিপি দিয়ে বলবো, বা হিট মানে সিপি বার দিয়ে বলবো, বা হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, যেটাকে আমরা সিপি দিয়ে বলবো। আর একটা হচ্ছে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, যেটাকে আমরা সিভি দিয়ে লিখবো, বা মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, যেটাকে আমরা সিভি বার দিয়ে লিখবো। ঠিক আছে, তাহলে নেক্সট হচ্ছে there are two common types of heat capacity। এক হচ্ছে heat capacity at constant pressure, যেটাকে আমরা লিখব সিপি, অর কিছু কিছু ক্ষেত্রে বেশি মাঝে মাঝে লিখব সিপি বার। সিপি এইগুলো মোলার জিনিসটা নিয়েই বেশি কথা বলবো দেখবে এরপর থেকে সব সময়। মোলার ইন্টারনাল এনার্জি, মোলার এনথ্যালপি, মোলার হিট ক্যাপাসিটি, হ্যাঁ, তারপরে মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, মোলার এনট্রপি, মানে মোলার নিয়েই এরপর থেকে দেখবে বেশি কথা বলবো। তো আপাতত শুধুমাত্র হিট ক্যাপাসিটি বললাম, অথবা এইটা হচ্ছে যে সেম জিনিস কিন্তু এটা হয়ে যাবে মোলার এইটা। আর 2 নম্বর হচ্ছে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, সেটাকে আমরা সিভি দিয়ে লিখব, অর সিভি বার। এই দুটো নিয়ে আমরা পড়ব। আচ্ছা, তাহলে এগুলো ডেফিনেশন কি? তাহলে ডেফিনেশন কি হবে? তাহলে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার বা মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশারের ডেফিনেশন কি হবে? ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার অফ 1 মোল অফ এ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, মানে প্রেশারকে কনস্ট্যান্ট রেখে, প্রেশারকে চেঞ্জ না করে যদি আমি 1 মোল অফ কোনো একটা সাবস্টেন্সের 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াতে চাই, তাহলে আমাকে কতটা হিট দিতে হবে? সেটা হবে হিট ক্যাপাসিটি বা মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। আর যদি ভলিউমকে চেঞ্জ না করে অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে কোনো 1 মোল অফ সাবস্টেন্স বা কোনো গিভেন অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে চাই, তাহলে আমাকে যে পরিমাণ হিট দিতে হবে সেটা হবে মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম বা হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এটাই হবে। মানে একবার প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে দেবো, একবার ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখে দেবো। তাহলে নেক্সট হচ্ছে হিট ক্যাপাসিটি at constant pressure।
এটা কি, এটা কি, এটা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ হিট required to raise the temperature of a given amount of substance, তার কারণ হচ্ছে এখানে হিট ক্যাপাসিটি বলেছি তাই given amount of substance by 1 degree at constant pressure, এটাই হচ্ছে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। আর মোলার হিট ক্যাপাসিটি হলে গিভেন অ্যামাউন্ট অফ সাবস্টেন্সটাই হয়ে যেত 1 মোল, তাহলেই হয়ে যেত মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার বা সিপি বার। ঠিক আছে, এটা তাহলে এটাকে ম্যাথামেটিক্যালি আমরা কি লিখতে পারি, তার মানে এটা বেসিক্যালি কি হচ্ছে, প্রেশারকে কনস্ট্যান্ট রেখে কতটা হিট দিতে হচ্ছে টু রেইজ দ্য টেম্পারেচার 1 ডিগ্রি, তাই তো। তার মানে টেম্পারেচারের চেঞ্জের জন্য কতটা হিট দিতে হচ্ছে, তার মানে কতটা হিট দিচ্ছি, মানে এখানে কি মানে কতটা মানে সাবস্টেন্স ওটা কি মানে বলা থাকে মানে গ্রাম হিসেবে যে? হ্যাঁ, সেটা তো তুমি যখন এক্সপেরিমেন্ট ধরো করছো তখন তুমি বলে দেবে যে আমি জাস্ট 10 গ্রাম কোনো একটা 10 গ্রাম জলে টেম্পারেচার আমি 1 ডিগ্রি বাড়াতে চাইছি, তাহলে তার জন্য তার হিট ক্যাপাসিটি কত সেইটা। কিন্তু হিট ক্যাপাসিটির মানে ডেফিনেশনটা হচ্ছে যে কোনো অ্যামাউন্ট হতে পারে, মানে যে কোনো গিভেন অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ানোর জন্য কতটা হিট দিতে হচ্ছে সেটাই হিট ক্যাপাসিটি। এবার সাবস্টেন্সটাকে যদি ফিক্সড করে দিই টু 1 কেজি বা 1 গ্রাম মানে ইউনিট মাসে যদি ফিক্সড করে দিই তাহলে সেটা হয়ে যাবে স্পেসিফিক হিট, আর ইউনিট মোলে যদি হিট ফিক্সড করে দিই তাহলে সেটা হয়ে যাবে মোলার হিট ক্যাপাসিটি। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আচ্ছা তাহলে এই সিপিটাকে আমরা এই সিপিটাকে ম্যাথামেটিক্যালি কিভাবে লিখবো দেখো। তাহলে সিপি ডেফিনেশনটা কি হলো, অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেইজ 1 ডিগ্রি টেম্পারেচার, মানে অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড পার ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য। এইটাই তো বেসিক একদম জেনারেল ডেফিনেশন, পাতি ডেফিনেশন তো এইটা, যে অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড পার ডিগ্রি টেম্পারেচার, সেটাই হচ্ছে হিট ক্যাপাসিটি। তাহলে কি অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড পার চেঞ্জ ইন টেম্পারেচার, সেইটাকে আমি লিখছি কিউ বাই ডেল্টা টি। ভালো কথা। আচ্ছা, এইবার এইটাই শুধু নয়, এটা শুধু লিখলে আমার হবে না। তার কারণ কি, কারণ দেখা যায় যে জলের ক্ষেত্রে 1 থেকে 2 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য যে পরিমাণ হিট লাগে 98 থেকে 99 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য সেই একই পরিমাণ হিট লাগে না। ঠিক আছে, তো সেই জন্য মানে আমাকে সেই জন্য আমি যা খুশি বলে দিতে পারি না, মানে শুধু এইটা বলতে পারি না যে এই ডেল্টা টিটা জাস্ট যে কোনো রেঞ্জে গিয়ে ডেল্টা টি হতে পারে সেইটা বলতে পারবো না। এই ডেল্টা টিটা দেখা গেছে যে এক্সপেরিমেন্ট করে এটা দেখা গেছে যে মোটামুটি যখন টেম্পারেচার 14.5 ডিগ্রি থেকে 15.5 ডিগ্রি মানে বাড়ানো হয়, জলের টেম্পারেচার 14.5 থেকে 15.5 বাড়ানোর জন্য এই রেঞ্জে 1 ক্যালোরি হিট লাগে। তো সেই জন্য মানে এই ডেল্টা টিটাকে মোটামুটি কম রেঞ্জেই হতে হবে, মানে এই ডেল্টা টিটা যদি খুব একটা বেশি রেঞ্জের টেম্পারেচারে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে এই হিট ক্যাপাসিটির ভ্যালুটা ভুল দেয়, মানে হিট ক্যাপাসিটির ভ্যালুটা ঠিক দেয় না। মানে এই ডেল্টা টিটা বেশি রেঞ্জের হলে সে তার জন্য যে হিট ক্যাপাসিটি, তার জন্য যতটা হিট লাগে সেটাকে ঠিক হিট ক্যাপাসিটি ধরা যাবে না। তো সেরকম বিভিন্ন রেঞ্জে মানে জলের ক্ষেত্রে বা প্রতি সাবস্টেন্সের ক্ষেত্রেই বিভিন্ন রেঞ্জে এই টি এর বিভিন্ন রেঞ্জে, মানে যেমন 1 থেকে 2 ডিগ্রি রেঞ্জেও করা হয়েছে, তেমন 9 থেকে 10 ডিগ্রি বা 14 থেকে 15 ডিগ্রি বা 50 থেকে 51 ডিগ্রি বা 70 থেকে 71 ডিগ্রি বা 99 থেকে 100 ডিগ্রি, এরকম বিভিন্ন রেঞ্জে করে মোটামুটি দেখা গেছে যে ডেল্টা টিটা যখন লিমিট এই ডেল্টা টিটা যখন টেন্স টু 0 মানে এই টেম্পারেচারের চেঞ্জটা যখন অনেকটা কমের দিকে, তখনই একমাত্র মানে তখনই দেখা যায় যে মোটামুটি এই সিপির ভ্যালুটা সবসময় একই দিচ্ছে।
মানে একই দিচ্ছে, কারণ আমি যাই করি না কেন আমার 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য তো আমার একই পরিমাণ হিট লাগা উচিত, তাই না? এবার আমি যদি অ্যামাউন্ট অফ জলটা একই রেখে দিই, তাহলে আমি 1 থেকে 2 ডিগ্রি বাড়ানোর জন্য যে পরিমাণ হিট লাগা উচিত 99 থেকে 100 ডিগ্রি করার জন্য সেই পরিমাণ হিট লাগা উচিত ছিল, তাহলে আমি বলতে পারছি যে তাহলে আমি বলতে পারতাম যে ঠিক আছে এটা আমার হিট ক্যাপাসিটি। কিন্তু সেটা লাগে না, সেটা দেখা যায় যে 1 থেকে 2 ডিগ্রি বাড়ানোর জন্য যে পরিমাণ হিট লাগছে, ওদিকে 99 থেকে 100 ডিগ্রি বাড়ানোর জন্য কিন্তু ততটা হিট লাগছে না, অন্য পরিমাণ হিট লাগছে। তো সেই রকমভাবে একটা মোটামুটি এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে ডেল্টা টির অ্যামাউন্টটা যখন খুব কমের দিকে, তখনই মোটামুটি মানে বারবার দেখা যায় যে হিট ক্যাপাসিটির মানে হিট রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার বাই 1 ডিগ্রি অফ এ গিভেন অ্যামাউন্ট অফ সাবস্টেন্স একই দেয়। তো সেখান থেকে এইটা হচ্ছে কি সিপি ডেফিনেশন ডিফাইন করা হয়েছে যে যখন ডেল্টা টিটা টেন্স টু 0 সেই রকম একটা রেঞ্জে অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার 1 ডিগ্রি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, সেটা হচ্ছে সিপি। ঠিক আছে? আচ্ছা, এইবার এর থেকে আরও সোজা ডেফিনেশন হচ্ছে, আচ্ছা তাহলে তাহলে এইটাকে আমি কিভাবে লিখতে পারি? তার মানে এই যে লিমিট ডেল্টা টি টেন্স টু 0 কিউ বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি, এইটাকে আমি আরও সোজা করে এইভাবে লিখতে পারি যে ফর এ ইনফাইনাইটসিমাল চেঞ্জ ইন টেম্পারেচার টেম্পারেচারের জন্য কতটা হিট আমাকে দিতে হবে এই সাবস্টেন্সটাকে, সেইভাবেও লিখতে পারি। সেটাকে আমি এরকমভাবে লিখতে পারি যে ডি কিউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, মানে ডি কিউ না লিখে আমি এইভাবে লিখি, পার্শিয়াল করে লিখি, ডেল্টা কিউ বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। এই যে এই টোটালটাকে আমি এইভাবেও লিখতে পারি যে এই ডেল্টা টিটা হচ্ছে 1 ডিগ্রি, তাহলে ফর এ ইনফাইনাইটসিমাল চেঞ্জ ইন টেম্পারেচারের জন্য কতটা হিট দিতে হচ্ছে সেটাও ওর হিট ক্যাপাসিটি হতে পারে, মানে টেম্পারেচার বাড়ানোর জন্য আমাকে কতটা হিট দিতে হচ্ছে সেটাই তো ওর হিট ক্যাপাসিটি হতে পারে। তাহলে সেটা যদি 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য কতটা হিট দিতে হয় সেটা যদি সিপি হয়, আবার একই রকমভাবে ডেল্টা কিউ মানে ইনফাইনাইটসিমাল টেম্পারেচার বাড়ানোর জন্য কতটা হিটের আমার চেঞ্জ হচ্ছে, ইনফাইনাইটসিমাল হিটের চেঞ্জ হচ্ছে, সেটাকেও আমি সিপি বলতে পারি। তাহলে সেটাকে এইভাবেও লেখা যায়। এবার কিউ ইজ নট এ স্টেট ফাংশন, কিউ ইজ এ পাথ ফাংশন, এটা পাথ প্রপার্টি, সেই জন্য ডি কিউ ইজ নট এ এক্সাক্ট ডিফারেন্সিয়াল, সেই জন্য আমি এর মাথাটা কেটে দেবো ডি কাট কিউ, কারণ ডি কিউ ইজ অ্যান ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল, সেই জন্য এর মাথাটা কেটে দেবো, তাহলে এইটা হবে। আবার এই যে কিউ অ্যাজ এ কনস্ট্যান্ট প্রেশার, মানে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, মানে প্রেশার যখন কনস্ট্যান্ট তখন যে অ্যামাউন্ট অফ হিট কোনো একটা সিস্টেম মানে আর কি করছে, কোনো একটা সিস্টেম নিচ্ছে বা অ্যামাউন্ট অফ হিটও ছেড়ে দিচ্ছে, সেইটা হয় হচ্ছে ওর এনথালপির সাথে সমান। এইটা আমরা যখন পরের দিন পড়বো, এই থার্মোকেমিস্ট্রি পড়বো, তখন দেখবে থার্মোকেমিস্ট্রিতে, এবার তোমরা এর আগে অলরেডি পড়ে এসছো যে অ্যাট কনস্ট্যান্ট প্রেশারে যে অ্যামাউন্ট অফ হিট কোনো একটা সিস্টেমকে দেওয়া হয় বা কোনো সিস্টেম যদি যে অ্যামাউন্ট অফ হিট ছেড়ে দেয় অ্যাট কনস্ট্যান্ট প্রেশারে, সেটাকে এরকমভাবে লেখা হয় এই কিউপি, সেটা হচ্ছে চেঞ্জ ইন এনথালপি ডেল্টা এইচের সাথে সমান হয়। তাহলে এখানে ডি কাট কিউ লেখা হয়েছে, ধরো ডি কাট কিউ পি, তাহলে সেটা ডিএইচ এর সাথে সমান হবে। এটা যদি ফাইনাইট চেঞ্জের জন্য হয়, এটা মানে এটা হচ্ছে ইনফাইনাইটসিমাল চেঞ্জের জন্য এটা হবে। তার মানে ডি কাট কিউ অ্যাট কনস্ট্যান্ট পি, এটাকেই আমি আবার লিখতে পারি ডেল্টা এ, মানে ডেল কাট কিউ অ্যাট কনস্ট্যান্ট পি, এটাকেই আমি লিখতে পারি ডেল্টা এইচ বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এইটা। তাহলে এইটা হচ্ছে সিপি ডেফিনেশন। এইটা হচ্ছে সিপির ম্যাথামেটিক্যাল ডেফিনেশন, যেখানে আমাদের এই ডেফিনেশনটা কিন্তু বারবার লাগবে যে সিপি কি ডেল এইচ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা হচ্ছে সিপি মানে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। আর যদি মোলার হিট ক্যাপাসিটি হতো, সিপি বার যদি হতো, তাহলে কি হতো ডেল্টা এইচ বার বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা হয়ে যেত মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। ঠিক আছে, এইটা। আর একই রকমভাবে সিভিটা কি হবে, একই রকমভাবে সিভি কি হবে, সিভিও সেমই হবে, যে হিট ক্যাপাসিটি
আগের পেজটা একবার দেখান। হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এইটা এটা কি হবে, এটাও তাহলে একই হবে যে দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার টু রেইজ দ্য টেম্পারেচার অফ এ গিভেন অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি হোয়েন ভলিউম ইজ কেপ্ট কনস্ট্যান্ট, এইটা, অথবা অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার টু রেইজ দ্য টেম্পারেচার অফ 1 মোল অফ এ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি হোয়েন ভলিউম ইজ কেপ্ট কনস্ট্যান্ট, সেটা হবে মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, একই জিনিস হবে। তাহলে কি হবে যে the amount of heat required to raise the temperature of a given amount of substance, কারণ যেহেতু হিট ক্যাপাসিটি বলেছি এটা কিন্তু ভালোভাবে মানে মাথায় ঢুকিয়ে নেবে যে কোথায় হিট ক্যাপাসিটি বলছি, মানে হিট ক্যাপাসিটি কি আর মোলার হিট ক্যাপাসিটি কি আর স্পেসিফিক হিট কি, আর কখনো ভুলবে না। তাহলে অফ এ গিভেন অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি when volume is kept constant, এইটা তাহলে এর একই রকমভাবে এর ম্যাথামেটিক্যাল ডেফিনেশন কি হবে, এইটা হবে হচ্ছে লিমিট ডেল্টা টি টেন্স টু 0, টেম্পারেচারের চেঞ্জটা যখন কম রেঞ্জের দিকে তখন হিট রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার অ্যাবাউট ডেল্টা টি, যেটা 1 ডিগ্রি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এটা হচ্ছে সিভি, বা এইটাই ওই ডেল কাট কিউ বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, বা এইটাই আবার দেখানো যায় যে কিউ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ অফ দ্য সিস্টেমের সাথে সমান, বা ডিকাট কিউ ভি যেটা হচ্ছে ডিউর সাথে সমান হয়, যেখানে ইউটা হচ্ছে ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম। তার মানে এই ডিকাট কিউ অ্যাট কনস্ট্যান্ট ভি এইটাই জাস্ট হয়ে যাবে ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, এইটা হচ্ছে সিভির ডেফিনেশন। এইটা তাহলে মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম সেটা কি হবে, মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউমটা কি হবে, তাহলে এটা জাস্ট হয়ে যাবে যে ডেল ইউ বার বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, এটা হয়ে যাবে মোলার হিট ক্যাপাসিটিটা হয়ে যাবে অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার 1 মোল অফ এ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি হোয়েন ভলিউম ইজ কেপ্ট কনস্ট্যান্ট, যেটা হচ্ছে এই যে মোলার ইন্টারনাল এনার্জি পার টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট ভলিউমের সাথে সমান হবে, আর আগেরটা ছিল মোলার এনথালপি পার টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। তাহলে এই দুটো বোঝা গেল। আচ্ছা, তাহলে এই সিপি আর সিভির অ্যাকচুয়ালি, এবং এটা দেখানো যায় যে ইট ক্যান বি shown that যে এই যে এটা দেখানো যায় যে সিপি বার মাইনাস সিভি বার ইকুয়ালস টু আলফা স্কোয়ার টি ভি বার বাই বিটা হয়, ওয়ার এই আলফা কি, আলফা হচ্ছে কোফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন, যেটা হয় হচ্ছে 1 বাই ভি ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, অ্যান্ড বিটা কি, বিটা হচ্ছে মাইনাস 1 বাই ভি ইন্টু ডেল ভি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, যেটা হচ্ছে আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি বা কোফিশিয়েন্ট অফ আইসোথার্মাল এটা হচ্ছে বিটাটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ আইসোথার্মাল এক্সপ্যানশন, তাই তো, আর আলফাটা হচ্ছে যেন কি, আলফাটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ এক্সপ্যানশন, বিটাটা হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, আর আলফাটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ এক্সপ্যানশন, হ্যাঁ এই কোফিশিয়েন্ট অফ এক্সপ্যানশন। তাহলে এই যে আলফাটাকে এরকমভাবে লেখা যায় 1 বাই ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, আর বিটাটা হচ্ছে, এগুলো তোমরা জানো,
এইবার এখানে আলফাটা স্কোয়ার আছে, সেজন্য আলফার ভ্যালু এমনিতে তো এটা পরিষ্কার যে ভি প্রপোর্শনাল টু টি, অতএব অবশ্যই ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি যেটা সেটা পজিটিভ। আর এছাড়া এখানে আলফাটা স্কোয়ার আছে, পজিটিভ হোক নেগেটিভ হোক এইটা কোনো মানে এটা সবসময় পজিটিভই হবে। টেম্পারেচার ইজ অলওয়েজ পজিটিভ, ভি বার ইজ অলওয়েজ পজিটিভ। আর বিটাটা হচ্ছে 1/v ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, এখানে অলরেডি একটা মাইনাস আছে। এবার ভি প্রপোর্শনাল টু 1/p অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, সেটা আমরা জানি ফ্রম বয়েলস ল, কিন্তু তার মানে এটা হচ্ছে নেগেটিভ হয়, যে ডেল ভি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি যেটা সেটা নেগেটিভ হয়। আর এখানে অলরেডি একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে বিটাটা পজিটিভ হচ্ছে। তার মানে এটা খুব ক্লিয়ার যে এটা সবসময় গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে, মানে গ্রেটার দ্যান 0 হবে। আর ইকুয়ালস টু কখন হবে, যখন এই আলফাটা কিছু কিছু ক্ষেত্রে 0 হয়, তখন দেখা যায় যে সিপি মাইনাস সিভি, সিপি ইকুয়ালস টু সিভি হয়ে যায়, মানে সিপি মাইনাস সিভি 0 হয়। সেগুলো আমরা এক এক করে বলবো, কিন্তু এটা দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে, যেটা কি ইমপ্লাই করছে যে সিপি বার গ্রেটার দ্যান ইকুয়ালস টু সিভি বার হবে সব সময়, অলওয়েজ এইটা। বাট আদৌ কি অলওয়েজ হয় এটা, এইটা আমাদেরকে বুঝতে হবে। আদৌ কি সবসময় সিপি বার সিপি গ্রেটার দেন সিভি হয়, এইটা 1 নম্বর প্রশ্ন। আর একটা হচ্ছে যে সিপি সিপি গ্রেটার দেন যে সিভি হয়, যদি ধরেও নিই যে সবসময় সিপি গ্রেটার দেন সিভি হয়, কেন হয়? এটা তো ম্যাথামেটিক্যালি দেখালাম। ঠিক আছে, কিন্তু ফিজিক্যালি মানে থিওরিটিক্যালি বা ফিজিক্যালি আমরা কি করে বুঝবো যে সিপি সবসময় গ্রেটার দেন? বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসে এটাই হয়, সিপি গ্রেটার দেন সিভি হয়। হ্যাঁ, কিন্তু কিছু সিচুয়েশান দেখা যায় যেখানে সিপি লেস দেন সিভি হচ্ছে, যদিও সেটা এক্সপেরিমেন্টালি অ্যাচিভেবল নয়, সেটাকে থিওরিটিক্যালি একটা কিছু রিজিয়ান অ্যাচিভ করা যায়, থিওরিটিক্যালি অ্যাচিভ করা যায় যেখানে সিপি লেস দেন সিভি হয়। বাট যে কোনো থার্মোডাইনামিক স্টেবল সিস্টেমের ক্ষেত্রে ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি পজিটিভ হবে, অতএব আলফাটা পজিটিভ। আর এখানে আলফা স্কোয়ার আছে মানে এটা এনিওয়েজ পজিটিভ হবে, টেম্পারেচার পজিটিভ হবে, ভি বার পজিটিভ হবে। আর যে কোনো থার্মোডাইনামিক স্টেবল সিস্টেমের ক্ষেত্রে ভি প্রপোর্শনাল টু 1/p অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, যেটা বলছে যে ডেল ভি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টিটা নেগেটিভ। আর এখানে অলরেডি একটা নেগেটিভ আছে, তার মানে বিটাটা পজিটিভ হবে। তার মানে ফর এনি থার্মোডাইনামিক স্টেবল সিস্টেমের ক্ষেত্রে সিপি অলওয়েজ গ্রেটার দেন সিভি হবে, ফর এনি থার্মোডাইনামিক স্টেবল সিস্টেমের ক্ষেত্রে এটা সবসময় হবে, এটা তো কোনো অসুবিধা নেই। তাহলে এইবার কথা হচ্ছে কেন, এটা তো আমি ম্যাথামেটিক্যালি দেখলাম, বাট ফিজিক্যালি আমি এই জিনিসটাকে কি করে ব্যাখ্যা করব, কেন সিপি গ্রেটার দেন সিবি হচ্ছে? আচ্ছা, কেন হচ্ছে দেখো, সিপিটা কি বললাম, সিপিটা হচ্ছে অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার অফ 1 মোল অফ এ সাবস্টেন্স বা গিভেন অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, যখন প্রেশারটা কনস্ট্যান্ট আছে। এবার যখন আমি ওকে হিট দিচ্ছি, সেই হিটটা আমার সিস্টেমটার মধ্যে কি করছে, হিট সিস্টেমের মধ্যে দুরকমভাবে মানে কাজ করছে। মানে একটা হচ্ছে যখনই হিট মানে কি, আমি বেসিক্যালি ওকে এনার্জি দিচ্ছি, তাহলে এনার্জি কোনো একটা সিস্টেমের মধ্যে গিয়ে করকমভাবে কাজ করছে, দুরকমভাবে। একটা হচ্ছে এনার্জি অ্যাজ এ ফর্ম অফ হিট, যেটা সিস্টেমটা টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ানোর চেষ্টা করছে। আর একটা হচ্ছে এনার্জি অ্যাজ এ ফর্ম অফ ওয়ার্ক হিসাবে কিছুটা কাজ করছে। তার মানে যখন সিপি মানে যখন আমি প্রেশারকে কনস্ট্যান্ট রেখে ওকে একটা সিস্টেমকে কিছু পরিমাণ হিট দিচ্ছি, এনার্জি দিচ্ছি, সেই এনার্জিটা তার কিছুটা পার্ট ওই সিস্টেমটা টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ানোর চেষ্টা করছে, আর কিছুটা পার্ট ওই সিস্টেমের ওপর কাজ করছে বা সিস্টেমকে দিয়ে কাজ মানে সিস্টেমের ওপর কাজ করছে, মানে কাজ করে কিছুটা পার্ট নষ্ট হয়ে যাচ্ছে, তাই তো, অ্যাট কনস্ট্যান্ট প্রেশারে। আর যখন কনস্ট্যান্ট ভলিউমে করছি, তখনও আমি যখন এই সিস্টেমটাকে কিছু পরিমাণ এনার্জি দিচ্ছি, তখন ওর কিছুটা পার্ট সিস্টেমটা টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ানোর চেষ্টা করছে, আর বাকিটা পার্ট কাজ করার চেষ্টা করবে। কিন্তু অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে কাজের পরিমাণ কি হয়, আর কাজের পরিমাণ তো 0 হয়, কারণ আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি ডিভি। তার মানে ভি যদি কনস্ট্যান্ট থাকে, তার মানে ডিভিটা 0, তার মানে ডাব্লিউটা 0, তার মানে অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে ওয়ার্কের পরিমাণ 0।
তার মানে কনস্ট্যান্ট ভলিউমে যে পরিমাণ হিট আমি ওকে এনার্জি ওকে দিচ্ছি সিস্টেমটাকে, পুরোটাই ওই সিস্টেমটা টেম্পারেচার বাড়াতে কাজে লেগে যাচ্ছে, কোনোটা কাজে নষ্ট হচ্ছে না, কাজ করে নষ্ট হচ্ছে না। আর অ্যাট কনস্ট্যান্ট প্রেশারে আমি ওকে যতটা হিট দিচ্ছি তার কিছুটা পার্ট ও টেম্পারেচার বাড়াতে কাজে লাগছে আর কিছুটা পার্ট কাজ করে নষ্ট হয়ে যাচ্ছে। এইবার আমার যদি অ্যামাউন্টটা যদি একই থাকে, মানে ধরো আমি দুই ক্ষেত্রেই 2 গ্রাম জলের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে চাইছি, বা 1 মোল জলের টেম্পারেচার আমি 1 ডিগ্রি করে বাড়াতে চাইছি, ধরি মোলার হিট ক্যাপাসিটি যদি বলি আমি বাড়াতে চাইছি, অ্যামাউন্টটা তো আমার, তাহলে আমার অ্যামাউন্টটা আমি ফিক্সড করে দিলাম। তার মানে দুটোর ক্ষেত্রেই আমার অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার 1 ডিগ্রি সেটা একই লাগা উচিত। কিন্তু প্রেশার যখন কনস্ট্যান্ট তখন আমি ধরো যে পরিমাণ হিট দিচ্ছি তার কিছুটা কাজ করে নষ্ট করে দিচ্ছে সিস্টেমটা, তার মানে তার ক্ষেত্রে আমাকে বেশি হিট দিতে হবে টু রেইজ দ্য টেম্পারেচার 1 ডিগ্রি, হোয়ারএজ অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে ওকে আমি যতটা হিট দিচ্ছি ততটাই ওর হিটটাকে মানে টেম্পারেচার বাড়াতে কাজে লেগে যাচ্ছে, কারণ ওখানে কাজ করে ওয়ার্কে কোনো কিছু নষ্ট হচ্ছে না। তার মানে অবশ্যই সিপির ক্ষেত্রে আমাকে বেশি হিট দিতে হবে টু রেইজ দ্য টেম্পারেচার 1 ডিগ্রি, তার মানে অবশ্যই সিপি গ্রেটার দেন সিবি হবে সবসময়। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম। সবাই বুঝতে পেরেছো তো? তার মানে কি হচ্ছে যে সিপি মানে কি, হ্যাঁ তার মানে সিপি মানে কি, আমি বাজেভাবে লিখে দিচ্ছি, হ্যাঁ তোমরা বইতে ভালো করে পড়া আছে। সিপি মানে হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, মানে অ্যামাউন্ট অফ এনার্জি as a form of আগের পেজ দেখো, required amount of heat required to raise the temperature by 1 degree at constant pressure, এটা হচ্ছে সিপি, যেটা দু রকম ভাবে কাজ করছে, একটা হচ্ছে হিট প্লাস কিছু ওয়ার্ক, এইটা করছে। আর সিভি কি, সিভি কি, সিভিও হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি as a form of heat required to raise the temperature by 1 degree at constant volume, যেটা মানে হচ্ছে at constant volume ডিকার ডাব্লু হচ্ছে 0, তার মানে এর ক্ষেত্রে পুরোটাই কাজ করছে জাস্ট হিট হিসাবে, হিট required to raise the temperature by 1 degree, therefore in case of constant pressure we have to supply more heat to raise the temperature by 1 degree of a given amount of substance। ঠিক আছে, এটা পড়েছে গেল। তার মানে ফিজিক্যালি আমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে গেল যে সিপিটা গ্রেটার দেন সিবি হবে, ভালো কথা। আচ্ছা, এবার সিপি, এবার আমরা আরও দুটো রেখে দিলাম, সিপি ইকুয়ালস টু সিবি কখন হবে আর সিপি লেস দেন সিবি কখন হবে, সেটা আমরা বলবো। আমরা আগে জেনারেল রিলেশান করে নিই, যখন আমরা জেনারেল রিলেশান করে নিতে পারবো আর কি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিতে পারি যে সিপি গ্রেটার দেন সিবি হবে সেটা তো বুঝে গেলাম, যে কোনো থার্মোডাইনামিক স্টেবল সিস্টেমের ক্ষেত্রে সিপি ইকুয়ালস টু সিবি কখন হবে। আচ্ছা, সেটা সিপি ইকুয়ালস টু সিবি দেখো, আচ্ছা এখানে হচ্ছে when সিপি ইকুয়ালস টু সিবি, মানে সিপি বার ইকুয়ালস টু সিবি বার, এইটা কখন হবে, এইটা হচ্ছে 1 নম্বর ফর
incompressible solid বা or for liquid also, এইগুলোর জন্য দেখা যায় যে এই যে ইনকম্প্রেসিবল সলিডের জন্য দেখা যায় আলফা, যেটার ভ্যালু, যেটার মানে হচ্ছে, আচ্ছা আলফাটাকে কি কোফিশিয়েন্ট অফ এক্সপ্যানশন বলে না, আমার এটা খুব গুলিয়ে যায়, কোফিশিয়েন্ট অফ এক্সপ্যানশন, আর বিটাটা হচ্ছে আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি। আচ্ছা তাহলে এই যে তাহলে আলফাটা হচ্ছে 1/v ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এইটা। এইবার এই যা সলিড নর্মালি কি হয়, সলিডের তো ইন্টারমলিকুলার ইন্টারাকশান খুব বেশি সলিডের মধ্যে, মানে সলিড হচ্ছে বেসিক্যালি ইনকম্প্রেসিবল সলিড, মানে কি, মানে রিজিড একটা ব্যাপার, মানে সলিড অথবা লিকুইডেরও ইন্টারমলিকুলার ইন্টারাকশান যথেষ্ট বেশি উইথ রেসপেক্ট টু গ্যাস। এইগুলোর ক্ষেত্রে এই যে ভি মানে টেম্পারেচার বাড়ালে যে ভলিউম বাড়বে এর পরিমাণটা খুবই কম হয়, মানে এই আলফার ভ্যালু ভীষণই কম হয়। এবার আলফার ভ্যালু ভীষণ কম হয় মানে আলফা স্কোয়ারের ভ্যালু আরও কম হয়, মানে ইজ ভেরি স্মল, ভেরি স্মল, যেটা ইমপ্লাই করছে আলফা স্কোয়ার ইজ মানে আলফা স্কোয়ারটা আরও স্মল, ইজ ভেরি স্মল, মানে এইটা, মানে আলফার ভ্যালু খুবই কম হয় তাহলে আলফা স্কোয়ারের ভ্যালু আরও কম হয়, মানে এটাকে বাজে ইংরাজি হলো, মানে আলফা স্কোয়ারের ভ্যালু স্মলেস্ট হয়, আরও কম হয়, তাহলে সেটা যদি হয় তার মানে সেক্ষেত্রে এই যে সিপি বার মাইনাস সিভি বার, যেটা কিনা আলফা স্কোয়ার টিভি বাই বিটা, এইটা যেটা এটা টেন্স টু 0 হয়ে যায়। তার কারণ হচ্ছে আলফা স্কোয়ার যদি আরও কম হয়, এবার অ্যাট লো টেম্পারেচার, মানে টেম্পারেচারটাকেও কম হতে হবে, টেম্পারেচারটা যদি খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে তো টেম্পারেচারটা আরও মানে তোমার করে দেবে, টেম্পারেচারটাই ডমিনেট করে দেবে, তখন আবার ব্যাপারটা অন্য কিছু হয়ে যাবে। কিন্তু টেম্পারেচার যদি লো টেম্পারেচার হয়, মানে মোটামুটি যদি কম টেম্পারেচার হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে টেম্পারেচার একটু বাড়ানোর জন্য ভলিউমের প্রায় কিছুই চেঞ্জ হয় না ইনকম্প্রেসিবল সলিড বা লিকুইডের ক্ষেত্রে, যে কারণে আলফার ভ্যালুটা প্রায় টেন্স টু 0ই বলা যায়, এবং যে কারণে আলফা স্কোয়ারের ভ্যালু আরও ছোট হয়, তার মানে এই যে আলফা স্কোয়ার টিভি বাই বিটা এটাও টেন্স টু 0 হয়, যেটা ইমপ্লাই করছে সিপি বার ইকুয়ালস টু সিভি বার হয়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা কেস, ঠিক আছে, এইটা একটা হয়, এই কেসে এইটার ক্ষেত্রে সিপি বার ইকুয়ালস টু সিভি হয়। আর 2 নম্বর কখন, 2 নম্বর সিনারিও কখন, ফর ওয়াটার 0 to 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এই সময়টা 0 to 4 ডিগ্রি সেন্টিগ্রেডে কী হয়, এই ওয়াটারটা অ্যাবনর্মাল বিহেভ করে, মানে 0 to 4 ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে আলফা ভলিউম টেম্পারেচার বাড়ালে ভলিউম কমে, তাই তো, এই টেম্পারেচার রেঞ্জটার মধ্যে কি হয়, ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, যেটা সেটা নেগেটিভ হয়, তার মানে আলফা ইকুয়ালস টু 1/v ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, যেটা সেটা নেগেটিভ হবে, কিন্তু তাতে আমাদের কোনো অসুবিধা নেই, সেটা ঠিক আছে। বাট সিপি বার মাইনাস সিভি বার তো আলফা স্কোয়ার টিভি বাই বিটা, তার মানে সেটার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই, আলফা ইজ নেগেটিভ বাট আলফা স্কোয়ার ইজ পজিটিভ, কোনো অসুবিধা নেই। তাহলে অসুবিধাটা কোথায়, তাহলে দ্য প্রবলেম ইজ at 4 ডিগ্রি সেন্টিগ্রেড। at 4 ডিগ্রি সেন্টিগ্রেডে কী হয়, at 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আমার এই প্লটটা যদি আমি করি, এদিকে টেম্পারেচার, এদিকে স্পেসিফিক ভলিউমের যদি প্লট করি ফর ওয়াটার, তাহলে এই 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে দেখা যায় যে এই প্লটটা এরকমভাবে যায়, তার মানে এই যে এই জায়গাটা, এইটা হচ্ছে বেসিক্যালি 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এইখানটাতে, এইখানে এই যে ডেল ভি ডেল টি, মানে এটা হচ্ছে ভি বার ডেল ভি বার ডেল টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, যেটা এইটা হচ্ছে 0 হয়,
তাই তো। তার কারণ হচ্ছে এই যে এটা মিনিমা দিয়ে যাচ্ছে, কারণ এটা হচ্ছে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটুকুই যে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড এই জায়গাটা, যে টেম্পারেচার বাড়াচ্ছে কিন্তু ভলিউম কমছে। এবার 4 ডিগ্রি সেন্টিগ্রেডের পরে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে ভলিউম বাড়ছে, কিন্তু এইটুকু জায়গা যেটা যে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটুকু জায়গার মধ্যে যেহেতু এটা টেম্পারেচার কম বাড়াচ্ছে কিন্তু ভলিউম কমছে, তার মানে এটা তারপরে আবার এটা ঠিক বিহেভ করছে, তার মানে এটা একটা মিনিমা দিয়ে পাস করছে। তার মানে অ্যাট মিনিমাম পয়েন্টে কি হবে, ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে বা স্লোপটা 0 হবে, এই প্লটের স্লোপটা 0 হবে। তার মানে অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটা 0, যেটা ইমপ্লাই করছে অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড আলফা 1/v ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইকুয়ালস টু 0 for water. This means Cp bar minus Cv bar equals to 0 or Cp bar equals to Cv bar. ঠিক আছে, তার মানে এই দুটো কেসে সিপি বার ইকুয়ালস টু সিভি বার হয়। যে কোনো থার্মোডাইনামিক স্টেবল সিস্টেমের ক্ষেত্রে সিপি বার গ্রেটার দেন সিভি বার হয়, এবং কেন হয় সেটা ফিজিক্যালি আমরা বুঝে গেছি। ঠিক আছে, এই অবধি কারোর কোনো অসুবিধা নেই? ম্যাম বলছি আরেকবার রিপিট করতে পারবেন, মাঝখানে কেটে গিয়েছিল। ও সবার কেটে গেছিল? না না ম্যাম, আমি লেফট মানে ও আচ্ছা আমারই আচ্ছা, কানেকশনে প্রবলেম হচ্ছিল বলে লেফট হয়ে গেছিলাম। ঠিক আছে। আচ্ছা, আমি বলছি যে কোনটা, এইটা নাকি আগেরটা বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, এইটাই খালি। এইটা না, এইটা আমি বলছি জলের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কেমন জলটা অ্যানামোলাস বিহেভ করে। এই যে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে টেম্পারেচার বাড়ালে ভলিউম কমে, তো তার মানে ডেল ভি ডেল টি এট কনস্ট্যান্ট পি যেটা সেটা নেগেটিভ হবে, টেম্পারেচার বাড়ালে ভলিউম কমছে তার মানে এটা নেগেটিভ হবে। মানে এইটার মধ্যে ভি প্রপোর্শনাল টু 1/t অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, কারণ যেহেতু এটা অ্যানামোলাস বিহেভ করে, তার মানে ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটা নেগেটিভ হবে। তার মানে আলফাটা কি, আলফা হচ্ছে 1/v ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, তাহলে সেইটা নেগেটিভ হবে। কিন্তু তাতে আমার বইয়েই গেল, কারণ সিপি বার মাইনাস সিভি বারের মধ্যে তো আলফা স্কোয়ার আছে, তার মানে দো আলফা ইজ নেগেটিভ বাট আলফা স্কোয়ার ইজ পজিটিভ, তার মানে এটাতে আমার কোনো অসুবিধা নেই। বাট দ্য প্রবলেম ইজ কোথায়, দ্য প্রবলেম ইজ অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেডে কী হবে, তাহলে সেটা যদি আমি ভি ভার্সেস টি প্লট করি ফর ওয়াটার, এটার জন্য যদি ভি ভার্সেস টি প্লট করি তাহলে দেখা যাচ্ছে যে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড এইটুকুর মধ্যে এই দেখো টেম্পারেচার বাড়ছে বাট ভলিউম কমছে, টেম্পারেচার বাড়াচ্ছে কিন্তু ভলিউম কিন্তু কমছে। ঠিক আছে, তারপরে আবার টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়ে, তার মানে প্রথমে টেম্পারেচার বাড়াচ্ছি ভলিউম কমছে, তারপরে টেম্পারেচার বাড়াচ্ছি ভলিউম বাড়ছে আফটার 4 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড এটা একটা মিনিমা দিয়ে পাস করবে। তার মানে অ্যাট এই মিনিমাটাতে কি হবে, তার মানে মিনিমা দিয়ে পাস করছে মানে কি, তার মানে অ্যাট মিনিমাম পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভটা 0 হবে বা এই প্লটের স্লোপটা 0 হবে। তার মানে স্লোপটা কি, এই প্লটের স্লোপ হচ্ছে ডেল ভি ডেল টি এর কনস্ট্যান্ট পি, সেটা 0 হচ্ছে, তাহলে এইটা 0 মানে কি, আলফাটা 0, তার মানে আলফা 0 মানে কি, তার মানে এই রিলেশন থেকে সিপি বার মাইনাস সিভি বার 0, তার মানে সিপি বার ইকুয়ালস টু সিভি বার। তার মানে জলের ক্ষেত্রে অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড সিপি বার ইকুয়ালস টু সিভি বার হয়, বা যে কোনো অ্যাবনর্মাল লিকুইডের ক্ষেত্রে যে রেঞ্জে তারা অ্যানামোলাস বিহেভ করে সেই রেঞ্জে মানে সেই রেঞ্জে বা সেই মিনিমাম পয়েন্টে সিপি বার ইকুয়ালস টু সিভি বার হবে। এইটা এক। আরেকটা হচ্ছে আরেকটা যেটা বললাম যে ইনকম্প্রেসিবল সলিড বা লিকুইডের ক্ষেত্রে যদি টেম্পারেচার খুব বেশি না হয় তাহলে সিপি বার ইকুয়ালস টু সিভি বার হবে, কারণ যেহেতু আলফাটা প্রায় টেন্স টু 0 হয়, আলফা স্কোয়ার আরও ছোট হয়। এই দুটো ক্ষেত্রে সিপি বার ইকুয়ালস টু সিভি বার হয়, আর যে কোনো থার্মোডাইনামিক স্টেবল সিস্টেমের ক্ষেত্রে সিপি বার গ্রেটার দ্যান সিভি বার হয়, সেটা আমরা দেখে নিয়েছি। এই অবধি সবার কাছে ক্লিয়ার কিনা বলো? সবাই বুঝেছো তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এইটা হলো। তাহলে আচ্ছা ঠিক আছে, এবার আরেকটা কি বর্গি থেকে যাচ্ছে যে সিপি বার লেস দ্যান সিভি বার কখন হবে, সেটা আমরা আস্তে আস্তে বুঝবো।
আচ্ছা, তাহলে তার আগে আমরা যেটা করব যে generalized heat capacity relations, এইটা আমরা এবার হচ্ছে ডিরাইভ করব। এইটা কি? আচ্ছা, এইটা আমরা শুরু করব এনথালপি ডেফিনেশন থেকে, ফ্রম দ্য H equals to U plus PV or DH equals to DU plus PDV plus VDP, এইটা। এবার আমরা কি জানি? নাও we know H is a state function and H is a function of temperature and pressure, এটাতে কারোর কোনো অসুবিধা নেই, এটা আমরা জানি। তার মানে এটা যেহেতু এটা একটা স্টেট ফাংশন, তার মানে আমরা কি লিখতে পারি? DH is an exact differential, যাকে আমরা এইভাবে লিখতে পারি del H del T at constant P dt plus del H del P at constant T dP, এইভাবে লিখতে পারি। এটা একটা। and also U is a state function and U is a function of temperature and volume, তার মানে এটার ক্ষেত্রেও আমরা লিখতে পারি du equals to del U del T at constant V dt plus del U del V at constant T dV, এইভাবে লিখতে পারি। তার মানে এইটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশান, এইটা যদি 2 নম্বর ইকুয়েশান আর এটা যদি 3 নম্বর ইকুয়েশান বলি, তাহলে এই 1 নম্বর ইকুয়েশানে যদি 2 নম্বর আর 3 নম্বর ইকুয়েশানের ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? তাহলে ফ্রম equations 1, 2 and 3 we get কি পাবো? যে DH এর জায়গায় এটা বসিয়ে দেবো, DU এর জায়গায় এইটা বসিয়ে দেবো, তাহলে del H del T at constant P dt plus del H del P at constant T dP equals to del U del T at constant V dt plus del U del V at constant T dV plus PdV plus VDP, এটা হবে। ঠিক আছে, তাহলে এরপর কি? তাহলে এরপর এখান থেকে এই যে এই del H del T at constant P, এটা কি? এটাই তো CP। আবার del U del T at constant V, এটাই তো CV। তার মানে এই দুটোকে যদি একদিকে নিয়ে চলে আসি, del H del T at constant P minus del U del V at constant V into DT, মানে DTটা কমন নিয়ে নিলাম, সেটা যদি করি তাহলে কি পড়ে থাকবে? ওই পাতায় লিখছে, হ্যাঁ, or del H del T at constant P minus del U del V minus del U del T at constant V dt, this is equals to এদিকে কি পড়ে থাকছে? এদিকে কি পড়ে থাকছে? del U del T at constant V del U del সরি এদিকে পড়ে থাকছে এইটা del U del V at constant T minus P into dV, dVটা কমন নিয়ে নিলাম। আরেকটা কি পড়ে থাকছে? V, এই del H del P at constant Tটা ডান দিকে চলে আসবে, তাহলে মাইনাস হয়ে যাবে, তার মানে V মাইনাস del H del P at constant T into dP, dPটা কমন নিয়ে নিলাম। ঠিক আছে, এটা পড়ে থাকছে। তার মানে কি হচ্ছে যে del U del V at constant T plus P P dV,
এটা হবে হচ্ছে গিয়ে টি, আর এটা হচ্ছে ডিভি, আর আরেকটা পড়ে থাকছে প্লাস ভি মাইনাস ডেল এইচ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ডিপি, এইটা পড়ে থাকছে। তার মানে এইটা মানেই হচ্ছে, অর এইটা মানেই হচ্ছে আমার সিপি মাইনাস সিভি ইন্টু ডিটি, দিস ইজ ইকুয়ালস টু এইটা del u del v at constant t plus p dv plus v minus del h del p at constant t dp, এইটা। তাহলে এইটার আমি নাম দিলাম কত নম্বর, 4 নম্বর ইকুয়েশন এইটা। এইবার এই ইকুয়েশনের যদি দুদিকে আমি ডিটি দিয়ে ভাগ করে দিই, কিপিং প্রেশার অ্যাজ এ কনস্ট্যান্ট, তাহলে কি পাবো? এবার বলছি যে নাও ডিভাইডিং দ্য বোথ সাইড অফ ইকুয়েশন 4 বাই ডিটি কিপিং প্রেশার অ্যাজ কনস্ট্যান্ট, এইটা যদি করি তাহলে কি হবে? বাঁ দিকটা ডিটি দিয়ে ভাগ করে দিচ্ছি, মানে সিপি মাইনাস সিভি হবে, ইকুয়ালস টু এদিকে ডিটি দিয়ে ভাগ করছি মানে কি হবে? প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে, তার মানে ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি প্লাস পি, এইটা ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এইটা হবে। আর প্রেশারটা কনস্ট্যান্ট আছে মানে ডিপিটা তো এনিওয়েজ জিরো, তার মানে এই সেকেন্ড পার্টটা থাকবে না, তাই তো? এটা হলো। আচ্ছা, এইবার ফ্রম থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট, এইটা আমি বলেছি যে এইটা আমরা এখন প্রমাণ করতে পারবো না, কিন্তু এইটা আমাদেরকে মেমোরাইজ করে নিতে হবে, কারণ এইটা প্রতি ক্ষেত্রে আমাদেরকে লাগবে। দুটো থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট আছে, মানে প্রতিটা এই দুটো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আমাদেরকে লাগবে, যেটা আমাদেরকে এখন মেমোরাইজ করে নিতে হবে, কারণ এখন আমরা এটা করতে পারবো না। তো ফ্রম থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট আবার আমরা কি জানি? ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, এইটা ইকুয়ালস টু হয় হচ্ছে টি ইন্টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি মাইনাস পি, এটা হয়। এটা আমরা পরে প্রমাণ করব, এখন প্রমাণ করতে পারবো না, এখন আমাদের মুখস্থ করতে হবে। তাহলে ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা হয় হচ্ছে টি ইন্টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি মাইনাস পি। তাহলে এইটা যদি 5 নম্বর ইকুয়েশন বলি, বা র্যাদার এইটা হচ্ছে 5 নম্বর ইকুয়েশন আর এটা 6 নম্বর ইকুয়েশন যদি হয়, তাহলে এই 6 নম্বর ইকুয়েশন আর 5 নম্বর ইকুয়েশন থেকে কি পাবো? এই ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে ফ্রম ইকুয়েশন 5 and 6 we get সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু, এই ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই তাহলে এটা হবে হচ্ছে টি ইন্টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি মাইনাস পি প্লাস পি ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা ইকুয়ালস টু কী হবে? পি পি কেটে গেল, তার মানে টি ইন্টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা হচ্ছে সিপি বার মাইনাস সিভি বার। তার মানে দিস ইজ দ্য জেনারেলাইজড রিলেশন অফ সিপি সিভি, যে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু ডেল পি টি ইন্টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটাই হচ্ছে জেনারেলাইজড রিলেশন। এবার যদি এটাকে আমি প্রথম থেকে যদি এই ডি এইচটা না লিখে যদি এইচ বার লিখতাম, তাহলে এটা ইউ বার লিখতাম, এটা ভি বার লিখতাম, সেরকমভাবে সবকটা ওই মোলারের টার্মসে হতো, তখন সেক্ষেত্রে এই সেম জিনিসটাই পেতাম, সিপি বার মাইনাস সিভি বার, তখন এটা হয়ে যেত টি ইন্টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি বার ইন্টু ডেল ভি বার ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। পি যেহেতু ইন্টেন্সিভ প্রপার্টি, সেজন্য পি কখনো পি বার হবে না, বাট ভিটা ভি বার হয়ে যেত, আর এদিকে সিপি বার আর সিভি বার হয়ে যেত। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এইটা যেমন এরকমভাবে করলাম যে এই ইকুয়েশনটা ইম্পর্টেন্ট, এই 4 নম্বর ইকুয়েশন,
তাহলে 4 নম্বর ইকুয়েশন থেকে আমি কি করলাম, দুদিকে টেম্পারেচার ডিটি দিয়ে ভাগ করলাম, কিপিং প্রেশার অ্যাজ কনস্ট্যান্ট। এই সেম জিনিসটাকে আমি এইভাবেও করতে পারতাম, ডিভাইডিং বোথ সাইড অফ ইকুয়েশন 4 বাই ডিটি কিপিং ভলিউম অ্যাজ কনস্ট্যান্ট, সেটাও করতে পারতাম। সেটা করলেও এই সেম জিনিসটা আসতো না। কিভাবে আসতো, যদি ভলিউমটাকে আমি কনস্ট্যান্ট রাখতাম তাহলে আমার এই প্রথম পার্টটা 0 হয়ে যেত, সেকেন্ড পার্টটা পড়ে থাকতো, তাহলে এটা তখন হতো ডেল পি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি পড়ে থাকতো, কারণ কনস্ট্যান্ট টি লিখতাম, ডেল পি ডেল এই পার্টটা পড়ে থাকতো, তখন ডিটি দিয়ে ভাগ করছি ভলিউম অ্যাজ কনস্ট্যান্ট, তখন সেটা হতো ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম হতো। আর এইদিকে এই ডেল এইচ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারটা আবার থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট থেকে আমরা লিখতে পারি যে হচ্ছে ভি মাইনাস ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, তাহলে সেটা ওখানে বসিয়ে দিতাম, ওই ভি ভি কেটে যেত, তাহলে এই সেম রিলেশনটাই চলে আসতো। যে কোনো একরকমভাবেই আমরা করতে পারি, ঠিক আছে। এবার অনেক সময় তোমাদেরকে পরীক্ষায় হয়তো এইটা সাপ্লাই করে দেবে, এইটা যদি এইটা সাপ্লাই করে দেয় তখন তোমাদেরকে এইভাবেই করতে হবে, আর যদি আরেকটা যে থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট আছে সেইটা যদি সাপ্লাই করে দেয় তখন তাহলে ওরকমভাবে করতে হবে। আর যদি বলে যে কিছুই সাপ্লাই করে দিল না, জাস্ট বললো সিপিসিবি রিলেশনটা বার করো, তাহলে তোমরা যে কোনো একরকমভাবেই করতে পারো, ঠিক আছে। তাহলে কি বললাম, যে আরেক রকমভাবে কি হতে পারে, যে dividing both sides of equation 4 by dt keeping volume as constant, তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে, ওই সিপি মাইনাস সিভি, তাই তো, সিপি মাইনাস সিভি এইটা ইকুয়ালস টু হবে হচ্ছে ভি মাইনাস ডেল এইচ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইন্টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। তার কারণ হচ্ছে প্রথম পার্টটা 0 হয়ে যাবে, তাহলে এইটা হবে। আর এটা হলো এবার নাও ফ্রম thermodynamic equation of state, del H del P at constant T equals to হয় হচ্ছে del V del T at constant P minus V, এটা হয় মানে সরি আমি উল্টো লিখলাম, আমারও খুব আর কি হয়ে যায়, এটা তোমাদের একটু মনে রাখতে হবে, হ্যাঁ, কিছু করার নেই, এটা মনে রাখতেই হবে। তাহলে এটা হচ্ছে এই ডেল এইচ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টিটা হয় হচ্ছে ভি মাইনাস টি ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা হয়। তাহলে এইটাকে যদি এবারে এই ইকুয়েশানে বসিয়ে দিই, দেন সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু ভি মাইনাস ভি প্লাস টি ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইন্টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি হবে। তার মানে ভি ভি কেটে গেল, তাহলে টি ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইন্টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, এটা হচ্ছে সিপি মাইনাস সিভি, অর সিপি বার মাইনাস সিভি বার হচ্ছে টি ইন্টু ডেল ভি বার ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি বা ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি বার। তাহলে these are the generalized heat capacity relations, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এইবার আমরা বিভিন্ন ইকুয়েশন অফ স্টেট নেব, তার জন্য ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি বার করব, ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি বার করব, করে সিপি মাইনাস সিপি সিভি রিলেশন বার করব, এটা হচ্ছে জেনারেল রিলেশন। এবার ইকুয়েশন অফ স্টেট আলাদা আলাদা হবে, তার জন্য প্রেশার আলাদা হবে, ভলিউম আলাদা হবে, সেরকমভাবে, আর সেরকমভাবে তাদের ডেরিভেটিভ করব, করে আমি সিপি মাইনাস সিভি বার করব, ঠিক আছে। তাহলে সেটা করলেই হবে।
তাহলে দেখা যাক সেভাবে আস্তে আস্তে বের করা যাক। আচ্ছা আচ্ছা এইটা একটা হলো। আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটার আগে, সেটা হচ্ছে যে রিলেশনটা প্রথমেই লিখে দিয়েছিলাম যে আলফা স্কোয়ার টিভি বাই বিটা, সেটা আর একটা ইম্পর্টেন্ট রিলেশন। তাহলে এইটা হচ্ছে একটা জেনারেলাইজ সিপি রিলেশন, ওটা আর একটা রিলেশন যে সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আলফা স্কোয়ার টিভি বাই বিটা, ওটা একটা আর একটা ইম্পর্টেন্ট আর কি সিপি রিলেশন। তাহলে সেটাও আমাদের প্রমাণ করতে হবে। তাহলে সেটা কি করে নেক্সট প্রমাণ করব? তাহলে নেক্সট হচ্ছে 2 নম্বর, এটাও হচ্ছে ওয়ান অফ দ্য জেনারেলাইজ সিপি রিলেশন। সেটা কি? যে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আলফা স্কোয়ার টিভি বাই বিটা। এটা কি করে প্রমাণ করব? আচ্ছা এটা আমাদেরকে এইভাবে প্রমাণ করতে হবে যে উই নো ভলিউম is a state function and volume is a function of temperature and pressure. আচ্ছা এবার কোন একটা স্টেট ফাংশনের ক্ষেত্রে যেমন আমরা অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল লিখতে পারি, যেমন আমরা বলতে পারি যে যদি কোন একটা ফাংশন স্টেট ফাংশন হয় তাহলে ডি অফ দ্যাট ফাংশন সেটা হচ্ছে একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল, এইগুলো যেমন আমরা লিখতে পারি, তেমন কোন একটা স্টেট ফাংশনের ক্ষেত্রে আমরা সাইক্লিক রুলও লিখতে পারি, তাই না? এটা স্যার তোমাদের অঙ্কে পড়িয়েছে। তার মানে ভি যদি ফাংশন অফ টেম্পারেচার প্রেশার হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ফ্রম সাইক্লিক রুল কিভাবে লিখতে পারি? ডেল ভি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইন্টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইন্টু ডেল টি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট পি, এইটা ইকুয়ালস টু -1, এইটা আমরা লিখতে পারি, তাই তো? এইবার এখান থেকে অর ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, এইটা কি হবে? ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, এইটা কি হবে? এইটা ইকুয়ালস টু হবে -1 বাই ডেল ভি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইন্টু ডেল টি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা হবে, তাই তো? দেখো ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভিটা কি হবে? -1 বাই এই বাকি দুটো নিচে চলে আসলো, ঠিক আছে তো? কোনো অসুবিধা নেই তো কারো? না ম্যাম। ঠিক আছে এটা হবে। আচ্ছা এবার এইটা ইকুয়ালস টু কি? এটা ইকুয়ালস টু আবার এইভাবে লিখতে পারি -1 বাই ডেল ভি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, এটা রাখলাম, আর এই ডেল টি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট পিটাকে ওপরে তুলে দিলাম। ওপরে তুলে দিলে এটা কি হয়ে যাবে? ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হয়ে যাবে, তাই তো? মানে এইটাকে আমি ওপরে তুলে দিলাম, এইটাকে আমি ওপরে তুলে দিলাম মানে কি? এটা জাস্ট উল্টে যাবে, ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে। এইবার কি করছি? এইবার আমি ওপর নিচে 1 বাই ভি দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এইটা হয়ে গেল -1 বাই ভি ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, আর এইটা হয়ে যাবে 1 বাই ভি ইন্টু ডেল ভি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি। তার মানে এইটা মানে কি হবে? এই মাইনাসটা নিচের সাথে লিখলে বেশি ভালো হবে, যা খুশি করতে পারি বাট নিচের সাথে লিখলে ব্যাপারটা বেশি দেখতে ভালো লাগবে। তো জাস্ট এটাকে আমি নিচে রেখে দিলাম। ওপরটা কি? ওপরটা হচ্ছে আলফা আর নিচেরটা কি? বিটা। তার মানে ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি হচ্ছে আলফা বাই বিটা, ঠিক আছে? তাহলে দেন সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু টি ইন্টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এইটা মানে টি ইন্টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি হচ্ছে আলফা বাই বিটা, এইটা হলো। আর ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটা কি? যদি আলফা ইকুয়ালস টু 1 বাই ভি ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হয়, দেন
ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটা কি আলফা ইন্টু ভি, তাই তো? তার মানে এইটা মানে ইন্টু আলফা ইন্টু ভি, তার মানে এইটা মানে আলফা স্কোয়ার টি ভি বাই বিটা। ঠিক আছে, তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে আর একটা আর কি মানে জেনারেলাইজ সিপি-সিভি রিলেশন, যে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু এইটা, অর আমি এখানে লিখছি, এখানে লিখছি যে সিপি বার মাইনাস সিভি বার ইকুয়ালস টু আলফা স্কোয়ার টি ভি বার বাই বিটা। যে কোনো একটা হচ্ছে জেনারেলাইজ সিপি-সিভি রিলেশন। ঠিক আছে, তাহলে এটা প্রমাণ হয়ে গেল, এটা হলো। আচ্ছা, এইবার তাহলে যেটা কথা যে কেন, আচ্ছা তাহলে এটা হলো, তাহলে এবার সিপি ইকুয়ালস টু সিবি গ্রেটার দেন সিভি বার সবসময় হবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, যে কারণ ওই আলফা বিটা দিয়ে আমি অলরেডি বলে দিয়েছি, আর কখন ইকুয়ালস টু হবে সেইগুলোও বলে দিয়েছি। এবার কথাটা হচ্ছে যে কখন লেস দেন হবে, সেইটা একটা কথা, সেটা বলছি আস্তে আস্তে, সেটা এগোবো। তো সেইটা বলার জন্য তার আগে যেটা বলি, যে ওই বিভিন্ন ইকুয়েশন অফ স্টেটের জন্য কি করে সিপি বার মাইনাস সিভি বার বেরোবে, বা সিপি মাইনাস সিভি বেরোবে। তাহলে এইবার তাহলে ফর ডিফারেন্ট ইকুয়েশন অফ স্টেটস, এইটার জন্য কি করা যায় এটা, তাহলে প্রথমত হচ্ছে 1 নম্বর, ফর আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাসের জন্য আমরা জানি পিভি বার ফর 1 মোল অফ আইডিয়াল গ্যাস, পিভি বার ইকুয়ালস টু আরটি, और এখান থেকে P इक्वल्स टू RT बाई V bar, और डेल P डेल T एट कॉन्स्टेंट V bar इक्वल्स टू हो जाए ताहले R बाई V bar, एंड V bar इक्वल्स टू RT बाई P, और डेल V bar डेल T एट कॉन्स्टेंट P इक्वल्स टू हो जाए R बाई P, ताहले देयरफॉर সিপি বার মাইনাস সিভি বার, কারণ যেহেতু 1 মোল অফ আইডিয়াল গ্যাস বলেছি, সেটা ইকুয়ালস টু হচ্ছে টি ইন্টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি বার ইন্টু ডেল ভি বার ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, সেটা ইকুয়ালস টু হয়ে যাবে টি ইন্টু আর বাই ভি বার ইন্টু আর বাই পি, এটা হয়ে যাবে। তাহলে এবার এখান থেকে এবার কি হবে, আর বাই ভি বার ইন্টু আর বাই পি, তার মানে এটা কি হবে, তার মানে এইটা মানে জাস্ট আর হয়ে যাবে, তার কারণ হচ্ছে আর টি বাই পিভি, তার মানে এটা থেকে যাচ্ছে আর ইন্টু আর টি বাই পিভি বার, আর টি বাই পিভি বার মানে কি, ফর আইডিয়াল গ্যাসের জন্য 1, তার মানে এটা জাস্ট হয়ে যাবে 1, তার মানে ফর আইডিয়াল গ্যাস সিপি বার মাইনাস সিভি বার ইকুয়ালস টু আর, বা সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু এনআর, যেখানে এনটা নাম্বার অফ মোলস। ঠিক আছে, পরিষ্কার এটা? এবার আর ইজ অলওয়েজ পজিটিভ, তার মানে ফর আইডিয়াল গ্যাস সিপি বার গ্রেটার দেন সিভি বার অলওয়েজ, এবং শুধু তাই না, সিপি বার মাইনাস সিভি বার হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, সিপি বার গ্রেটার দেন সিভি বার সেটা অলওয়েজ, এবং অ্যান্ড অলসো সিপি বার মাইনাস সিভি বার ইজ কনস্ট্যান্ট অলওয়েজ ফর আইডিয়াল গ্যাস। ঠিক আছে, তাহলে এটা হলো আইডিয়াল গ্যাস। এবার যদি এরকম একটা হয়, যদি আমি এরকম একটা ইকুয়েশন নিই, দ্য গ্যাসেস
আগের পিছে দেখো না। obeying the gases obeying equation of state P into V minus B equals to RT এটার জন্য যদি হয় তাহলে কি হবে, এটার জন্য যদি হয় তাহলে কি হবে, তাহলে এটার জন্য P equals to or P equals to RT by V bar minus B or del P del T at constant V equals to তাহলে কি হবে R by V bar minus B এইটা হবে। আর and V bar equals to কি হবে, V bar equals to হবে হচ্ছে RT by P প্লাস B, RT by P প্লাস B, তাহলে ডেল V বার ডেল T, এটা হচ্ছে V বার, ডেল V বার ডেল T at constant P equals to কি হবে R by P এইটা হবে। তার মানে therefore CP bar minus CV bar T into del P del T at constant V bar into del V bar del T at constant P এটা equals to হবে R by V bar minus B into R by P এইটা, তার মানে এইটা মানে ওই R into RT by P into V bar minus B আসছে, তাহলে RT by P into RT by P into V bar minus B মানে কি, এটা মানে আবার 1, তার মানে এইটা মানে R, তার মানে CP bar minus CV bar equals to R for this gas also। তার মানে এইটার জন্য অবশ্যই যেটা ইমপ্লাই করছে CP bar greater than CV bar always and also it is a constant। তার মানে not only for ideal gas, for this gas also CP bar greater than CV bar হবে এবং CP bar minus CV bar is always a constant এই গ্যাসের জন্য। তার মানে শুধু আইডিয়াল গ্যাসের জন্যই হবে সেটা না, এই রকম ইকুয়েশন অফ স্টেটের জন্য দেখা যাচ্ছে যে CP bar minus CV bar কিন্তু এরকম একটা কনস্ট্যান্ট রিলেশনশিপ মেনে চলছে। ঠিক আছে, তাহলে এইভাবে ইকুয়েশন অফ স্টেটের জন্য আলাদা আলাদা করে আমরা জাস্ট বের করে নিতে পারবো CP bar minus CV bar। ঠিক আছে, তাহলে আমরা এগুলো বের করে নিতে পারবো। আচ্ছা, তাহলে এবার আর কি কি ইকুয়েশন অফ স্টেট আছে, তাহলে 3 নম্বর হচ্ছে for the gases obeying equation of state P plus A by V bar square into V bar equals to RT এইটাও আমরা করতে পারবো। তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু একটু কঠিন আছে, এটার ক্ষেত্রে ইজ নট দ্যাট সিম্পল। তার কারণ কি, কারণ দেখো এটার ক্ষেত্রে ভি বারটা এখানে কিন্তু ভি বারটাকে আলাদা করে মানে পিটা তো সহজেই বের করে নিতে পারবে, আর এখানে পিটা তো সহজে এইভাবে বলতে পারবে যে RT বাই ভি বার মাইনাস এ বাই ভি বার স্কোয়ার, তাহলে সেখান থেকে ডেল পি ডেল টি আর কনস্ট্যান্ট ভি করে নিতে পারবে, এটা তো কোনো অসুবিধা নেই, তাই তো এটা হবে, তাই তো তাই হচ্ছে তো RT বাই ভি বার, হ্যাঁ, আর এখান থেকে ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি সেটা কি হবে, এটা প্রথমত হবে আর বাই ভি বার হয়ে যাবে আর এটা তো 0 হয়ে যাবে, তাই তো এটা কোনো অসুবিধা নেই। কিন্তু ভি বারটা কিন্তু এত সহজে বের করতে পারবে না এটার ক্ষেত্রে। ভি বার কী হবে, এইখানে দেখো এটা একটা হচ্ছে ভি বার থেকে যাবে প্রথমত, তারপরে এটাকে যখনই তুমি আলাদা করে লিখতে চাইবে ভি বারটাকে কখনোই বের করতে পারবে না, মানে এটা একটা হচ্ছে ভি বার ইন টার্মস অফ ভি বার আসবে, মানে ভি বারটাকে যদি তুমি আলাদা করে লিখতে চাও তাহলে সেটা ভি বারের ইকুয়েশনের মধ্যে আবার ভি বার মিশে থাকবে, তার মানে যেটাকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। এবং সেই জন্য ওই ট্রান্সেন্ডেন্টাল মানে এরকম টাইপের যদি ইকুয়েশন হয় যে এক্স ইকুয়ালস টু
তোমার ax প্লাস বি, এই টাইপ অফ ইকুয়েশান যদি হয় তাহলে সেটাকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশান। এই টাইপ অফ ইকুয়েশান হলে যেমন এরকম হয় যে এক্স ইকুয়ালস টু টেন এক্স, এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, এই টাইপ অফ ইকুয়েশান হয়। এই টাইপ অফ ইকুয়েশানগুলোকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশান। সেগুলোকে এত সহজেই সলভ করা যায় না, সেগুলোর ক্ষেত্রে বিভিন্ন রকম সলভ করার উপায় আছে। একটা হচ্ছে মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন, সেটা দেখবে স্যার তোমাদের ওই ফিটনেস ফর ফিজিক্যাল কেমিস্ট্রি যেটা পড়াচ্ছে ওইখানে পড়াবে। সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন দিয়ে করা যায় অথবা গ্রাফিক্যালি সলভ করা যায়। তো এই মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন দিয়ে যদি আমরা সলভ করি তাহলে দেখা যায় যে এই ভি বারটাকে ইন টার্মস অফ ভিরিয়াল ফর্মে লেখা যায়। মানে এই ভি বারটাকে মানে ইন টার্মস অফ ভিরিয়াল ফর্ম, মানে ভলিউমের ভিরিয়াল ফর্ম হিসাবে লেখা যায়। সেটা লিখলে এটাকে মোটামুটি অত কিছু তো আমি এখানে এখন করব না, তার কারণ হচ্ছে প্রথমত ভিরিয়াল ফর্ম কি তোমরা সেটা গ্যাসিয়াস স্টেটে পড়েছো, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনে কিভাবে করা যায় সেটা স্যারের ক্লাসে করাবে, তো সেই জন্য আমার এখানে এত কিছু করার দরকার নেই, ঠিক আছে। তো এইটা লেখা যায়। তো যেটা হয় হচ্ছে এরকমভাবে, যেটা লেখার পর এটা হয় হচ্ছে ভি বার, মানে আমি এখানে লিখে দিচ্ছি যে দাঁড়াও, তার মানে এইগুলো হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশান, যাকে সলভ করতে লাগে হচ্ছে মেথড অফ সাকসেসিভ। কে যে ফোন করে না, এরা এখনও কি সবাই জানে না যে আমি বাইরে থাকি? সাকসেসিভ মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনে করা হয়, করলে এটাকে এরকমভাবে লেখা যায় যে দিস ইকুয়েশান, মানে এই ইকুয়েশানটা, দিস ইকুয়েশান ক্যান বি expressed in the virial form of ভলিউম, এবং সেক্ষেত্রে আমি বেশি দূর নেব না, মানে এরকমভাবে লেখা যায় যে ভি বারটাকে জাস্ট এইভাবে লেখা যায় ভি বার ইকুয়ালস টু আর টি বাই পি মাইনাস, এখানে শুধু এ আছে, তার মানে এ বাই আর টি মাইনাস এ স্কোয়ার পি বাই আর কিউব টি কিউব। এইটা আমি লিখে রেখেছি এক জায়গায়, মানে এখন অবধি তো আমি যা করছি সেগুলো তো ডেরিভেশন পরপর না দেখে করছি, কিন্তু এইটা মনে রাখা যায় না। এইটা আমি একটা কাগজে লিখে রেখেছি বলে ডিরেক্ট লিখে দিতে পারলাম, কারণ এর মধ্যে যে ডেরিভেশনগুলো সেগুলো আমি করলাম না। তো এই ইকুয়েশানটাকে এরকমভাবে ভিরিয়াল ফর্মের টার্মসে যদি লেখো না, কতটা লিখবো, এই এর স্কোয়ার অবধি কনসিডার করছি, মানে এইটাকে এরপরে আরও কিছু টার্ম থাকবে, এ কিউ পি স্কোয়ার বাই আর টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার 4 বলে আরও কিছু টার্ম থাকবে, বাট আমরা শুধু কনসিডার করছি কারেক্ট আপ টু সেকেন্ড অর্ডার, এই অবধি করলাম, করে ভি বারটাকে এরকমভাবে লেখা যায়। তাহলে যখনই ভি বারটাকে এইভাবে লিখতে পারবো তাহলে তখনই আমি জাস্ট ডেল ভি বার ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি এইটা বার করে ফেলতে পারবো। এটা কি হবে, আর বাই পি মাইনাস প্লাসে 2a বাই আর টি স্কোয়ার, এটা হয়ে যাবে। আর আর বাই পি মাইনাস 2a বাই, কারণ টি টু দি পাওয়ার না, সরি 2 তো হবে না, টি টু দি পাওয়ার -1 আছে, প্লাস এ বাই আর টি স্কোয়ার হয়ে যাবে, প্লাস এ বাই আর টি স্কোয়ার হবে, তাই তো, এটা হয়ে যাবে প্লাস এ বাই আর টি স্কোয়ার। তারপরে এইটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস 3a স্কোয়ার পি বাই আর কিউব টি টু দি পাওয়ার 4, এইটা হবে। এইখান থেকে আমি জাস্ট কমন নিচ্ছি আর বাই পি, তাহলে এটা থেকে যাবে 1 প্লাস এ পি বাই
r স্কোয়ার টি স্কোয়ার প্লাস 3a স্কোয়ার পি স্কোয়ার বাই r টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার 4। এটা হবে এই যে এইটা থেকে যদি আমি r বাই পি কমন নিয়ে নিই তাহলে এই জিনিসটা এরকমভাবে পড়ে থাকবে। আর ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভিটা আমি জাস্ট লিখে ফেলেছি r বাই ভি বার করে। এবার r বাই ভি বার মানে কি, এইটা মানে আবার কি, তার মানে আবার আগেন ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি আমরা পেয়েছি, ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি আমরা পেয়েছি r বাই ভি বার করে, মানে ভি বার আর কি, ভি বার এটা r বাই ভি বার পেয়েছি। r বাই ভি বার মানে কি, r বাই ভি বার মানে কি, এই ভি রিয়াল ফর্মটা লিখে দেবো, যেটা মানে হচ্ছে r বাই আর টি বাই পি মাইনাস আর টি বাই পি মাইনাস এ বাই আর টি মাইনাস এ স্কোয়ার পি বাই আর কিউব টি কিউব। এইটা থেকে আবার এইভাবে কমন নিচ্ছি, আর বাই নিচ থেকে আর টি বাই পি কমন নিলাম, তাহলে সেটা মানে কি পড়ে থাকবে 1 মাইনাস এ পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পি স্কোয়ার বাই আর টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার 4, আর টি বাই পি কমন নিয়েছি, এইটা পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে এইবার আমি দেন সিপি বার মাইনাস সিভি বার ইকুয়ালস টু হবে টি ইন্টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। তাহলে এই যে এই ভ্যালুগুলো বসিয়ে দেবে, টি ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি এই যে এইটা বার করে রেখেছি, আর ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি বার করে রেখেছি। তাহলে এইবার তোমরা এই জিনিসটা বসিয়ে দেবে, বসিয়ে দেখবে এই ভ্যালুটা কত আসে। এইটা তোমাদের এই যে এই দুটো তিনটে লাইন তোমাদের বাড়িতে হোমওয়ার্ক থাকলো। এবং এখান থেকে পরিষ্কার দেখতে পাবে যে যে টার্মটা আসবে সেইটা নেগেটিভ হওয়ার কোনো জায়গাই নেই, পুরোটা পজিটিভ। যেটা আসবে, যেটা থেকে পরিষ্কার দেখতে পাবে যেটা নেগেটিভ হওয়ার কোনো জায়গা নেই, পুরোটা অবশ্যই গ্রেটার দ্যান 0 হবে, হ্যাজ টু বি। যার মানে দেখা যাবে যে সিপি বার গ্রেটার দ্যান সিভি বার হবে ফর দিস গ্যাস, এইটা অবশ্যই হবে। ঠিক আছে, তাহলে এইটা তোমাদের বাড়িতে থাকলো, এটা আমি আর করলাম না। ঠিক আছে, তাহলে কি হলো, এখানে তো পাতি অঙ্ক ছাড়া কিছু নেই, শুধু এই জায়গাটা এই ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন থেকে ভিরিয়াল ফর্মে কি করে লিখবো সেইটা স্কিপ করে গেছি। তার কারণ কি, কারণ এটা তোমরা অলরেডি কিছুটা জানো, গেসিয়াস স্টেটে পড়েছো, আর বাকিটা স্যার তোমাদের ওই ফিটনেস যে ট্রেনিংটা করাচ্ছে ওখানে এগুলো করাবে। ঠিক আছে, কারোর কোনো অসুবিধা নেই? অল ওকে তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হলো। তাহলে এবার নেক্সট কি থাকছে, ভ্যান ডার ওয়াল গ্যাস। তাহলে ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য একই প্রবলেমই হবে, যে পি প্লাস ম্যাম এক্সামে যদি এই প্রবলেমটা দেয় তাহলে সেই ক্ষেত্রে কি ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন অ্যাপ্লাই করে মানে পুরোটা না না ডিরাইভ করে দেখাতে না হবে? না 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 কিছু ডিরাইভ করে দেখাতে হবে না, একদম এরকম লিখে দেবে, এইটা লিখে দেবে, যে এই লাইনটা লিখে দেবে, কিছু দেখাতে হবে না। ঠিক আছে, তাহলে এইটা কি হবে, ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য পি প্লাস এ বাই ভি বার স্কোয়ার ইন্টু ভি বার মাইনাস বি ইকুয়ালস টু আর টি। এইটা এখানেও একই রকমভাবে, এখানে তো সোজা, এখানে তো আরোই এটা মানে এক্স্যাক্টলি ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য ভি বারের ভ্যালু কী করে বার করতে হয়, কীভাবে অ্যাপ্রক্সিমেশন করে এক্স্যাক্টলি, সেটা তোমরা অলরেডি করেছো গেসিয়াস স্টেটে। তো এইটা তো আর কিছুই না, এটা জাস্ট ওই পাতাটা খুললেই তোমরা জানো, সেই জন্য এটা তো আর করে দেওয়ার মানে বলার কিছুই নেই। তাহলে এটাকে জাস্ট আমরা this equation can be
expressed in the virial form of v bar up to second order, মানে সেকেন্ড অর্ডার মানে কি, মানে এ আর বি এই দুটোর পাওয়ারই 2 অবধি, ম্যাক্সিমাম 2 অবধি, এ আর বি দুটোরই পাওয়ার 2 অবধি, ঠিক আছে। তাহলে সেটা যদি হয় তাহলে সেটা হলে এটা কি আসছে, করলে কি আসবে যে ভি বার ইকুয়ালস টু এরকম আসে RT বাই পি প্লাস বি মাইনাস এ বাই RT প্লাস 2b মাইনাস এ বাই RT ইন্টু এ পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার। এইটা দেখো এখানে এ ম্যাক্সিমাম 2 অবধি আছে, ঠিক আছে। এইভাবে তাহলে এইটা যদি এই অবধি নেব, এর বেশিও নিতে পারতাম, এর বেশি নিলে কিছু না, এর বেশি মানে এটা ব্যাপারটা কিছু না, মানে এটা আমি 2 অবধি নিয়েছি, আমি যদি 3 অবধি নিতাম তাহলে নিতে পারতাম, কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে টোটাল ক্যালকুলেশনটা 3 অবধি মেনটেন করে যেতে হতো। যদি আমি 4 অবধি নিতাম 4 অবধি নিতেই পারতাম, তাহলে টোটাল ক্যালকুলেশনটাই আমাকে 4 অবধি মেনটেন করে যেতে হবে, আর কিছু না। তুমি যতটা নেবে তোমাকে ততটা মেনটেন করে যেতে হবে, তাই বলে 1 অবধি নিলে হবে না, 1 অবধি নিলে তোমার ঠিক হবে না। তার কারণ হচ্ছে তাহলে তো আমি কারেকশন কিছু নিলামই না, তাহলে তো আমার সেটা যেমন নর্মাল আসা হচ্ছে শুধু সেইটুকু নিলাম, সেইটা নিলে তো আমার মানে অ্যাপ্রক্সিমেশনটাই ভুল হলো, তাহলে তো আমার নিয়ে কোনো লাভ নেই। মিনিমাম 2 অবধি যদি নিই তাতেও যা আসবে ঠিকই আসবে। এবার যদি তুমি 3 অবধি নাও তাহলে আরও কিছু কারেক্ট রেজাল্ট, আরও কিছু টার্ম ওর সাথে যোগ হবে, কিন্তু তাতে আলাদা ফিজিক্সটা আলাদা কিছু হবে না। তো সেই জন্য মিনিমাম 2 অবধি আমরা নেব, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, মানে এরপরে তো আরও অনেক টার্ম আছে, কিন্তু সেখানে আমরা শুধু 2 অবধি এখানে ট্রাঙ্কেট করে নিলাম, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার। ম্যাম বলছি ইকুয়েশনটা শুধুমাত্র মানে ভি বারের এক্সপ্রেশনে কেন করা হলো, মানে রিয়েল ফর্মটা অন্য কিছু টার্মে করা যেত হ্যাঁ না? অন্য কিছু টার্মে করা যেত, কিন্তু এখানে পি এর দিয়েও তো স্যার করিয়েছে না, পি এর টার্মসেও তো ভিরিয়াল ফর্ম করিয়েছে, কিন্তু এইখানে পিটা দেখো আমরা সহজে বার করে নিতে পারবো। এই দিস ইজ দ্য কিউবিক ইকুয়েশন অফ ভি বার, দিস ইজ দ্য ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন অফ ভি বার, নট পি। পিটা তো তুমি সহজেই বের করে নিতে পারবে। পিটা এখানে কি হবে, RT বাই ভি বার মাইনাস বি মাইনাস এ বাই ভি বার স্কোয়ার, পিটা। তাহলে এখান থেকে ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি সহজেই করতে পারবে, তাই তো। কিন্তু ভি বারটাকে কি তুমি আলাদা করে এইভাবে বার করতে পারবে, পারবে না, সবসময় ভি বারের মধ্যে একটা ভি বার থেকে যাবে, সেই জন্য ভি বারটা দিয়ে মেনলি দেখানো হচ্ছে। পি এর টার্মসেও তুমি ভিরিয়াল ফর্ম লিখতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু সেটা লিখে আলাদা লাভ কিছু তোমার হবে না, শুধু অঙ্কই করা হবে, ঠিক আছে। সেই জন্য হ্যাঁ ম্যাম। তাহলে এবার এখান থেকে তুমি ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি বার বার করো প্রথমে, সেটা কি হবে, সেটা হয়ে যাবে জাস্ট আর বাই ভি বার মাইনাস বি, এইটা হবে। এইটা মানে কি, আর বাই এই ভি বার মাইনাস বি মানে কি, এই ইকুয়েশন থেকে দেখো ভি বার মাইনাস বি, তার মানে ভিটাকে ইন টার্মস অফ পি দিয়ে আবার লিখবো, তাহলে ভি বার মাইনাস বি মানে এটা কি হচ্ছে RT বাই পি মাইনাস ভি বার মাইনাস বি, তাহলে RT বাই পি মাইনাস এ বাই RT প্লাস 2b মাইনাস এ বাই RT ইন্টু এ পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার। এইটা হচ্ছে ভি বার মাইনাস বি, তাই তো, ইকুয়ালস টু আর বাই নিচ থেকে RT বাই পি কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকলো 1 মাইনাস এ পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার, এ পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার প্লাস 2b মাইনাস এ বাই আর টি ইন্টু এ পি স্কোয়ার বাই আর কিউব টি কিউব। কেন, কারণ RT বাই পি আমি পুরোটা থেকে কমন নিয়েছি, তাইলে এটা হলো আমার ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি বার, ঠিক আছে। আর আমার কাছে ভি বার আছে, তাহলে এখান থেকে ডেল ভি বার ডেল টি অ্যাট কনস্ট্যান্ট, এখান থেকে আমি হচ্ছে ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি বার করে নিতে পারবো। তাহলে অ্যান্ড ডেল ভি বার ডেল কি জানো, ডেল ভি বার ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা বার করে নিতে পারবো। ডেল ভি বার ডেল টি
অ্যাট কনস্ট্যান্ট পি। এটা কি হবে, এটাকে যদি অ্যাট কনস্ট্যান্ট পিতে যদি করি তাহলে এটা হয়ে যাবে আর বাই পি। তারপরেরটা কি হবে, তারপরেরটা হচ্ছে কনস্ট্যান্ট পিতে বাচ্চা এটা হবে হচ্ছে গিয়ে এটা 0 হয়ে যাবে, তারপরেটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস এ বাই আর টি স্কোয়ার করে এরকমভাবে ব্যাপারটা এগোবে করে জিনিসটা কেমন হবে। এবং সেখান থেকে যদি আমি আর বাই পি কমন নিই তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে এটা জাস্ট তোমরা একটুখানি বাড়িতে ক্যালকুলেশনটা করে দেখো। এটা আমি লিখে দিচ্ছি, এটা আর বাই পি ইন্টু 1 প্লাস এ পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার, মানে যা আসবে তার থেকে আর বাই পি কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে মাইনাস 2b মাইনাস এ বাই আর টি ইন্টু 2a পি স্কোয়ার বাই আর কিউব টি কিউব প্লাস এ স্কোয়ার পি স্কোয়ার বাই আর টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার 4 এইটা আসবে। ঠিক আছে, ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি করলে এইটা আসবে। মানে জাস্ট এইটাকে ধরে ধরে প্রতিটা টার্ম ডেরিভেটিভ করবে করে আর বাই পি কমন নিয়ে নেবে, নিলে এইটা আসবে। ঠিক আছে, তাহলে এবার সিপি বার মাইনাস সিভি বার করি। তাহলে এখান থেকে সিপি বার মাইনাস সিভি বার সেটা হচ্ছে টি ইন্টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি বার ইন্টু ডেল ভি বার ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। তাহলে সেটা হবে হচ্ছে টি ইন্টু এইটা প্রথমত, তার মানে আর বাই আর টি বাই পি ইন্টু 1 মাইনাস এপি বাই আর স্কোয়ার টি স্কোয়ার প্লাস 2b মাইনাস এ বাই আর টি ইন্টু এ পি স্কোয়ার বাই আর কিউব টি কিউব, এইটা ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি মানে এইটা, মানে আর বাই পি ইন্টু এপি বাই আর স্কোয়ার টি স্কোয়ার মাইনাস 2b মাইনাস এ বাই আর টি ইন্টু 2ap স্কোয়ার বাই আর কিউব টি কিউব প্লাস এ স্কোয়ার পি স্কোয়ার বাই আর টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার 4, এইটা হবে এইটা। তাহলে এবার এইটাকে যদি জাস্ট আমরা কি করব, জাস্ট গুণ করে দিই যদি, মানে এইটা ইন্টু এটাকে যদি ঠিক ঠিক করে গুণ করে দিই তাহলে আমার এই পার্টটা কি আসবে, মানে প্রতিটা হ্যাঁ মানে এটাকে জাস্ট যদি গুণ করে দিই তাহলে আমার এখান থেকে এই যে এই একটা আর আর কেটে যাবে আর এই পিটা উপরে উঠে যাচ্ছে, পি পি কেটে যাচ্ছে, তার মানে একটা আর থেকে যাবে, একটা আর থেকে যাবে। টিটাকে যদি ভেতরে ঢুকিয়ে দিয়ে যদি প্রতিটা গুণ করে দিই তাহলে এই জাস্ট সিম্পলিফাইড ফর্মটা এইটা আসে 1 প্লাস 2ap বাই আর স্কোয়ার টি স্কোয়ার মাইনাস 6abp বাই আর কিউব টি কিউব প্লাস 6a স্কোয়ার পি স্কোয়ার বাই আর টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার 4, এইটা আসে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে সেটাই যে আমি ভি বারটাকে আমাকে ইন টার্মস অফ ভিরিয়াল ফর্মে লিখতে হলো, কিন্তু পিটাকে আমি খুব সহজেই বার করে নিতে পারলাম। এবার ভি বারটা আমি যতটা নিয়েছি পিটাকেও আমাকে কিন্তু ঠিক ততটাই করতে হবে, বা পিটা আমার যতটা আসছে ভি বারটা আমাকে ততটাই নিতে হবে। মানে যদি আমি এ আর বি দুটো মিলিয়ে 2 অবধি নিই তাহলে সব জায়গাতে আমাকে 2 অবধিই কন্টিনিউ করতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। বা এইখানেও আমাকে 2 অবধিই লিখতে হবে, মানে আমি হচ্ছে প্রথমে আমি 2 অবধি নিলাম, তারপরে ডেরিভেটিভ করার সময় আমি এখানে আরও কিছু টার্ম অ্যাড করে দিলাম, দিয়ে এখানে আমার আরও কিছু আসলো, সেখানে এখান থেকে আরও কিছু আসলো, এইভাবে করলে কিন্তু হবে না। মানে পুরো জিনিসটা একইভাবে মেনটেন করতে হবে। যদি করি তাহলে কারেক্ট আপ টু অর্ডার 2, মানে এ আর বি এই দুটোর অর্ডার একসাথে 2 হবে, 2 এর বেশি কখনো হবে না। সেইটা এই যে আইদারে দেখো এ ইন্টু বি মানে 2 অথবা এ স্কোয়ার আছে মানে 2, ঠিক আছে, ম্যাক্সিমাম 2 হবে। আর এইটা হচ্ছে ফার্স্ট অর্ডার 1, ম্যাক্সিমাম 2 অবধি নিই তাহলে
এই ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য সিপি বার মাইনাস সিভি বারটা এরকম দেখতে আসে। তাহলে এখান থেকে পরিষ্কার দেখো যে এইখানে এই যে এখানে একটা মাইনাস আছে। আচ্ছা, প্রথমত এখান থেকে কতগুলো জিনিস পাওয়া যাবে দেখো, এইটা একটা হলো। তো তাহলে প্রথমত হচ্ছে 1 নম্বর, যদি আমার a ইকুয়ালস টু 0 b ইকুয়ালস টু 0 হয়, মানে হচ্ছে আইডিয়াল গ্যাস, তার জন্য কি হবে সিপি বার মাইনাস সিভি বার আর হবে এটা 0 বিটা 0 হলে, তাই তো? আচ্ছা, 2 নম্বর হচ্ছে a ইকুয়ালস টু 0 বাট b নট ইকুয়ালস টু 0, মানে কি, মানে p ইন্টু ভি বার মাইনাস বি ইকুয়ালস টু আর টি এই গ্যাসের জন্য। তাহলে এটা 0 বাট বিটা হচ্ছে নট ইকুয়ালস টু 0 এইটা, কিন্তু এটা 0 মানে সব কিছুতে এখানে 0 হয়ে গেল। তাহলে তার জন্য সিপি বার মাইনাস সিভি বার ইকুয়ালস টু আর হবে, ঠিক আছে? আর 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে a নট ইকুয়ালস টু, আচ্ছা 3 নম্বর হচ্ছে a নট ইকুয়ালস টু 0 b ইকুয়ালস টু 0, মানে কি, মানে p ইন্টু মানে হচ্ছে তোমার ওই p প্লাস, মানে 3 নম্বর যে গ্যাসটার কথা বলেছিলাম, যেটা আমি তোমাদেরকে বাড়িতে করতে দিলাম কিছুটা, যে সেটা কি হবে, সেটা হচ্ছে p প্লাস a বাই ভি বার স্কোয়ার ইন্টু ভি বার ইকুয়ালস টু আর টি এইটার জন্য। তাহলে এইটার জন্য সিপি বার মাইনাস সিভি বার এইটা কি আসছে, a নট ইকুয়ালস টু 0 b ইকুয়ালস টু 0, তার মানে a নট b ইকুয়ালস টু 0 মানে এই পার্টটা থাকবে না, এই যে এই মাঝের পার্টটা শুধু থাকবে না, বাকি পার্টগুলো থাকবে। তার মানে সেটা কি হবে, সেটা হচ্ছে r ইন্টু ওই 1 প্লাস 2ap বাই আর স্কোয়ার টি স্কোয়ার প্লাস 6a স্কোয়ার পি স্কোয়ার বাই আর টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার 4 এইটা হবে, তাই তো? তার মানে এখানে দেখো, এখানে নেগেটিভ হওয়ার কোনো জায়গা আছে? এ তো পজিটিভ, পি হচ্ছে পজিটিভ, আর পজিটিভ, টেম্পারেচার পজিটিভ, এখানে এ স্কোয়ার আছে, আর এ তো নেগেটিভ হয়ই না কোনো থার্মোডাইনামিক স্টেবল সিস্টেমের ক্ষেত্রে। তার মানে এইটা গ্রেটার দ্যান 0 অলওয়েজ, নেগেটিভ হওয়ার কোনো জায়গাই নেই। তার মানে সিপি বার গ্রেটার দ্যান সিভি বার অলওয়েজ, তাই তো? ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। এটা হলো। আর 4 নম্বর হচ্ছে যদি তোমার a নট ইকুয়ালস টু 0 b নট ইকুয়ালস টু 0 হয়, যেমন হচ্ছে ভ্যান ডার ওয়াল গ্যাস। তাহলে এইটার জন্য কি হবে, এটার জন্য বের করলাম আমরা সিপি বার মাইনাস সিভি বার ইকুয়ালস টু হচ্ছে আর ইন্টু, এগুলো সব এরকম দেওয়াই ভালো কারণ আমি তো একটা অ্যাপ্রক্সিমেশন নিয়েছি। তাহলে 1 প্লাস 2ap বাই আর স্কোয়ার টি স্কোয়ার মাইনাস 6abp বাই আর কিউব টি কিউব প্লাস 6a স্কোয়ার পি স্কোয়ার বাই আর টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার 4 এইটা হবে। তাহলে এইখানে দেখো, এইখানে কিন্তু এই মাইনাস একটা টার্ম আছে, তার মানে এই গ্যাসের ক্ষেত্রে দেয়ার মে হ্যাভ এ সিচুয়েশান যেখানে যদি এই টার্মটা যদি খুব ডমিনেট করে যায়, কিন্তু ডমিনেট করবে এটা কীভাবে, টেম্পারেচার প্রেশার দিয়ে, কারণ কোনো একটা পার্টিকুলার গ্যাসের জন্য এ তো কনস্ট্যান্ট, বি কনস্ট্যান্ট, আর তো সবসময় কনস্ট্যান্ট। তার মানে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেশার রিলেশানের জন্য বা কোনো একটা পার্টিকুলার প্রেশারের জন্য বা পার্টিকুলার টেম্পারেচারের জন্য এই টার্মটা যদি ডমিনেট করে যায়, তাহলেই সিপি মাইনাস সিভিটা নেগেটিভ হতে পারে, মানে সিপি লেস দ্যান সিভি হতে পারে, তাই তো? তার মানে ফ্রম দিস expression it is clear that there may have a situation where CP bar where there may have a situation where
for a particular temperature and pressure 6 ABP by R cube T cube can dominate, which implies Cp bar minus Cv bar can be negative or Cp bar less than Cv bar. এটা হতে পারে, তাই তো? কোন একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেসার রিজিয়নে, সেই রিজিয়নটা কি, সেইটাই হচ্ছে বেসিক্যালি ওই মানে সেইটাই হচ্ছে বেসিক্যালি তোমরা দেখবে তোমাদেরকে স্যার পড়িয়েছিল যখন আমরা ভ্যান্ডারওয়াল গ্যাসের জন্য পিভি আইসোথাম আঁকি, তখন দেখবে একটা ওখানে একটা তোমার হচ্ছে রিজিয়ন থাকে, একটা হচ্ছে হাইপোথেটিক্যাল রিজিয়ন থাকে, হ্যাঁ, যেখানে হচ্ছে দাঁড়াও তাহলে এই যে তোমরা দেখবে যে এই যে এরকম হচ্ছে যে ফর van der Waal gas if we plot PV isotherm, এইটা যেটার ক্ষেত্রে যেটা দেখতে এরকম হয়, তোমরা এটা করেছো ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য বা কার্বন ডাই অক্সাইডের জন্য পিভি আইসোথার্ম করেছো না, সেটা কেমন হয় যে এখানে এরকম একটা রিজিয়ন থাকে না, এই যে প্লটটা কেমন হয়, এইভাবে এসে এইভাবে এসে এইভাবে এসে এইভাবে এসে এরকমভাবে যায়, এরকম একটা রিজিয়ন থাকে না। এবার এইদিকে হচ্ছে পি আর এইদিকে হচ্ছে ভি বার, এইভাবে। এইবার এইখানে যদি আমি জাস্ট একটা লাইন টানি, তাহলে এইখানে এখানে যদি আমি এইভাবে একটা লাইন টানি, তাহলে এই যে এইখানে একটা জায়গা ছেদ করছে, এখানে একটা জায়গা ছেদ করছে, এখানে ছেদ করছে, তাহলে এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এরকম যদি বলি, তাহলে এই যে বি সি ডি যে রিজিয়ান, এই যে এই বি সি ডি যে রিজিয়ান, এই রিজিয়ানে দেখো প্রেশারও বাড়ছে, ভলিউমও বাড়ছে, তাহলে ইন দ্য রিজিয়ান BCD, এই রিজিয়ানে প্রেশার ইজ প্রপোর্শনাল টু ভি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, তার কারণ হচ্ছে এটা তো আইসোথার্ম, কনস্ট্যান্ট টেম্পারেচার এইটা, ঠিক আছে। তাহলে এই জায়গাটা যদি এই জায়গাটাতেই ওই যেটা তোমার হচ্ছে গিয়ে যে বিটা যেটা -1/v ইন্টু ডেল ভি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, যেটা এইটা নেগেটিভ হয়ে যাবে, তার কারণ হচ্ছে ডেল ভি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি অ্যাট দিস রিজিয়ানে পজিটিভ, তার মানে এটা মাইনাস হচ্ছে নেগেটিভ হবে, তার মানে সিপি বার মাইনাস সিভি বার, যেটা আলফা স্কোয়ার টিভি বাই বিটা যেটা, সেটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, তার মানে সিপি বার লেস দ্যান সিভি বার হবে। তার মানে এইটাকে হয়তো এক্সপেরিমেন্টালি মেজার করা, মানে এক্সপেরিমেন্টালি কখনোই এটাকে আর কি অ্যাচিভ করা যাবে না, এই রিজিয়ানটা, দিস রিজিয়ান ইজ নট অ্যাচিভেবল বাই এক্সপেরিমেন্ট, মানে এই রিজিয়ানটাকে এটা শুধুমাত্র থিওরিটিক্যালি দেখা সম্ভব, বা থিওরিটিক্যাল সিচুয়েশান আছে যেখানে হয়তো এরকম একটা রিলেশান আর কি মানে রিলেশান দেখা যেতে পারে, যেখানে সিপিটা লেস দ্যান সিভি হবে। অ্যান্ড অলসো ভ্যান ডার ওয়াল গ্যাসের সিপি সিভি রিলেশান থেকেও দেখা যাচ্ছে যে দেয়ার মে হ্যাভ এ সিচুয়েশান বা দেয়ার মে হ্যাভ আ রিজিয়ান, যেখানে একটা কোনো পার্টিকুলার প্রেশারের ওপরে চলে গেলে বা পার্টিকুলার টেম্পারেচারের মানে টেম্পারেচারটা আইদার এটার ক্ষেত্রে টেম্পারেচারটা মানে আর কি, হ্যাঁ, কোনো একটা পার্টিকুলার প্রেশারের উপরে চলে গেলে বা কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারের নিচে চলে গেলে, কারণ যেহেতু মাইনাস আছে, দেখা যাবে যে সিপিটা লেস দ্যান সিভি হতে পারে, ঠিক আছে। তাহলে এই প্লটটা থেকে, মানে এই যে এই ইকুয়েশানটা ধরো আমি কি বলবো, ধরো আমি এ বলছি, এই ইকুয়েশানটা থেকে যদি আমি সিপি বার মাইনাস সিভি বার ভার্সেস প্রেশার বা টেম্পারেচার প্লট করি, তাহলে প্লটটা কেমন পাওয়া যায়। এমনিতে ইকুয়েশানটা খুব খটোমটো ইকুয়েশান, তাই না, দেখেই বোঝা যাচ্ছে,
তো এটাকে যদি ওই আর কি ধরো কোনো একটা পার্টিকুলার গ্যাস কার্বন ডাইঅক্সাইডের জন্য যার এর একটা ফিক্সড ভ্যালু আছে, বি এর একটা ফিক্সড ভ্যালু আছে, তাহলে ওই যদি আমি এবং আর এর ভ্যালু তো আমরা অলরেডি জানি, তাহলে যদি একবার টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে প্রেশারকে ভ্যারি করে ছবি আঁকি, বা একবার প্রেশারকে কনস্ট্যান্ট রেখে টেম্পারেচারকে ভ্যারি করে যদি সিপি বার মাইনাস সিবি বার ভার্সেস প্রেশার বা টেম্পারেচার প্লট করি, জাস্ট এটা তো হাতে করা সম্ভব না, এটাকে যদি জাস্ট ধরো মানে কোনো একটা আর কি এতে কোনো একটা গ্রাফিক্যাল ইন্টারফেসে প্লট করি, তাহলে দেখা যায় যে এটা এরকম একটা প্লট দেয় যে সিপি বার মাইনাস সিভি বার ভার্সেস টি প্লট অফ ইকুয়েশন এ। এইটা দেখা যায় যে এরকম একটা প্লট দেয় যে সিপি বার মাইনাস সিভি বার এইটা এরকমভাবে, এটা হচ্ছে 0, এদিকে আমি প্রেশার প্লট করছি, ঠিক আছে। তাহলে এটা আইডিয়াল গ্যাসের জন্য এটা মিনিমাম প্রেশারটা যখন মানে আমি প্রেশারের ওপর কোনো রকমভাবেই ডিপেন্ড করে না আইডিয়াল গ্যাসের, তাই তো, তার মানে প্রেশারটা যাই থাকুক না কেন, প্রেশারটা সবসময় আইডিয়াল গ্যাসের জন্য এর একটা মিনিমাম ভ্যালু থাকবে, যেটা হচ্ছে আর, এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য, মানে মিনিমাম না, মানে বলছি আইডিয়াল গ্যাসের জন্য এর একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, সেটা হচ্ছে আর, যেটা হচ্ছে এই যে আরটা হচ্ছে প্রথম একদম, এটা আইডিয়াল গ্যাসের জন্য যখন এ বি কিছু নেই। এবার আমি প্রেশার বাড়াচ্ছি, তাহলে এটা আইডিয়াল গ্যাসের জন্য পুরোটাই জুড়ে এইটাই মেনটেন হবে। এবার যদি প্রেশার আমি বাড়াই, তাহলে প্রথমে দেখো এই প্রেশারটা বাড়বে, মানে প্রথমে এই পার্টটা বাড়ছে, তাহলে প্রথমে আর কি সিপি মাইনাস সিভি বারটা বাড়ছে, তাহলে প্রথমে বাড়ছে, প্রথমে হচ্ছে বাড়ছে, তারপরে এই পার্টটার জন্য কিছুটা বাড়বে, এই পার্টের জন্য কিছুটা কমবে, করে মোটামুটি বাড়ছে, সব মিলিয়ে আর কি সিপি বার মাইনাস সিবি বারটা বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম ভ্যালুতে যায়, তারপরে কমতে শুরু করে, ওই যখন নেগেটিভটা ডমিনেট করে যাচ্ছে, কমতে 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 একটা সময় এটা নেগেটিভ হয়ে যায়। এই যে এই রিজিয়নটাই হচ্ছে আনফিজিক্যাল রিজিয়ন, যেটাকে এক্সপেরিমেন্টালি অ্যাচিভ করা যায় না। কিন্তু সিপি বার মাইনাস সিবি বারটা প্রেশারের সাথে সাথে প্রথমে বাড়ে, তারপরে কমতে পারে, তাতে অসুবিধা নেই, কিন্তু এই রিজিয়নটা যেখানে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, এই রিজিয়নটা, এইটা আর কি আনঅ্যাচিভেবল রিজিয়ন এক্সপেরিমেন্টালি, ঠিক আছে। এরকম একটা প্লট পাওয়া যায় যদি ওই ইকুয়েশনটাকে প্লট করি। আবার একই রকমভাবে যদি আমরা টেম্পারেচারের প্লট করি, তাহলে কেমন হবে? এটার ক্ষেত্রে ওই প্রথমে একটা কনস্ট্যান্ট থাকবে, যেটা হচ্ছে আর আইডিয়াল গ্যাসের জন্য, কারণ এই একই ইকুয়েশন তো, প্রথমে একটা আর থাকবে যখন এ বি কিছু নেই। এবার আমি টেম্পারেচার বাড়াচ্ছি, এবার ক্ষেত্রে টেম্পারেচার তো সবার নিচে আছে, তার মানে কিভাবে হবে, টেম্পারেচার বাড়ালে, টেম্পারেচার কমালে সিপি বার মাইনাস সিপি বার বাড়বে, বা টেম্পারেচার বাড়ালে সিপি বার মাইনাস সিপি বার কমবে, এরকম একটা ব্যাপার হবে। তাহলে উল্টোভাবে করি, যে টেম্পারেচারটা সবার নিচে আছে আর এখানে আবার একটা মাইনাস আছে, তাহলে সব মিলিয়ে প্রথম থেকে যখন আমি টেম্পারেচার যত কমাবো, সিপি বার মাইনাস সিপি বারটা বাড়বে, এইভাবে হবে। তাহলে কি হবে, টেম্পারেচারটা আমি কমাচ্ছি, সিপি বার মাইনাস সিপি বারটা বাড়ছে, টেম্পারেচার কমছে, সিপি বার মাইনাস সিপি বার বাড়ছে, একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছায়, তারপরে জাস্ট এইভাবে এরকম হয়ে যায়। এটা কখনো নেগেটিভ হয় না, এইটা এরকমভাবে থাকে, ঠিক আছে। তাহলে ওই মানে জাস্ট এই প্লটটা আর কি এরকমভাবে মুখে বলে বলে করা যাবে না, এটাকে জাস্ট ওই একটা কোনো আর কি ইন্টারফেসে ফেলে কোনো একটা পার্টিকুলার এ বির জন্য প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে টেম্পারেচারে প্লট করি, বা টেম্পারেচারে কনস্ট্যান্ট রেখে প্রেশারটাকে যদি প্লট করি, তাহলে এক্স্যাক্টলি এই জিনিসটাই পাওয়া যায়, ঠিক আছে। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, আচ্ছা। এরপর কি, এরপর হচ্ছে তাহলে তাহলে এরপর হচ্ছে নেক্সট আর একটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে ভলিউম ডিপেন্ডেন্স অফ সিভি।
এইটা পড়তে হবে। তার মানে কি? তার মানে to find the ভলিউম ডিপেন্ডেন্স অফ সিভি আমরা কি দেখি, ডেল সিভি বাই ডেল ভি। ভলিউম ডিপেন্ডেন্স অফ সিভি মানে ডেল সিভি বাই ডেল ভি, এটা বার করতে হবে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। এইটা তার মানে এইটা মানে কি, ডেল ডেল ভি অফ সিভি মানে কি ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। এইটা এই টোটালটার আবার টি কনস্ট্যান্ট। এইটা তার মানে এইটা মানে ইউ ইজ আ স্টেট ফাংশন, ইট ওবেজ অল রেসিপ্রোসিটি প্রিন্সিপাল। তার মানে এইটাকে জাস্ট এইভাবে লিখে দিতে পারি ডেল টু ইউ বাই ডেল ভি ডেল টি। এইটা এবার ইউ ইজ এ স্টেট ফাংশন and u is a function of temperature volume and also it obeys Euler's reciprocity principle। তার মানে ডেল টু ইউ বাই ডেল ভি ডেল টি ইকুয়ালস টু ডেল টু ইউ বাই ডেল টি ডেল ভি, এটা হবে। তার মানে দেন ডেল সিভি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ইকুয়ালস টু ডেল টু ইউ বাই ডেল ভি ডেল টি ইকুয়ালস টু ডেল টু ইউ বাই ডেল টি ডেল ভি। দিস ইজ ইকুয়ালস টু কি, ডেল ডেল টি অফ ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি টোটালটার ভি। এইটা ঠিক আছে, কারোর অসুবিধা নেই অবধি? ঠিক আছে তো? না হ্যাঁ, তাহলে এবার ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি মানে কি, ফ্রম thermodynamic equation of state ডেল সিভি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি মানে কি হবে, ডেল ডেল টি অফ ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি মানে কি থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট থেকে টি ইন্টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি মাইনাস পি। এইটা আর এই টোটালটার আবার কনস্ট্যান্ট ভি, এই যে এইটা। তাহলে এইটা ইকুয়ালস টু কি, এইটা ইকুয়ালস টু কি হবে, এখান থেকে এই যে এইটাকে একটা একটা করে ডেরিভেটিভ করি। এটা কি হবে যে প্রথমে হচ্ছে গিয়ে আমার মানে এইখানে হচ্ছে গিয়ে কি হবে, প্রথমে হচ্ছে ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি থেকে গেল ইন্টু 1 প্লাস টি ইন্টু ডেল টু পি বাই ডেল টি টু অ্যাট কনস্ট্যান্ট ভি মাইনাস ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। ঠিক আছে, তাহলে এইটা কেটে গেল, তাহলে থেকে গেল শুধু টি ইন্টু ডেল টু পি বাই ডেল টি টু অ্যাট কনস্ট্যান্ট ভি। এইটা তার মানে ডেল অফ সিভি, তার মানে ওহো তার মানে ডেল অফ সিভি বাই ডেল ভি at constant t equals to t into del 2p by del t2 at constant v। এইটা হলো। তার মানে এবার এটা কি করে বুঝবো, তাহলে কি করে বুঝবো যে কি করে সিভিটা, তাহলে এর থেকে তো কিছুই বোঝা যাচ্ছে না, তাহলে বুঝবোটা কি করে, তাহলে এবার ফর ডিফারেন্ট ম্যাম আগের পেজটা আরেকবার দেখান। ইকুয়েশন অফ স্টেটস এর জন্য করব।
তাহলে আইডিয়াল গ্যাসের জন্য আমি ইকুয়েশন অফ স্টেট জানি, সেখান থেকে ডেল পি ডেল টি বের করতে পারবো, তার ডবল ডেরিভেটিভ করে ডেল টু পি বাই ডেল টি টু বের করতে পারবো। তাহলে সেখান থেকেই বলতে পারবো যে আইডিয়াল গ্যাসের জন্য সিভিটা ভলিউমের ওপর ডিপেন্ড করে কি না অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। ঠিক আছে, তাহলে ফর ডিফারেন্ট ইকুয়েশন অফ স্টেটসের জন্য ফর ডিফারেন্ট ইকুয়েশন অফ স্টেটসের জন্য যেমন হচ্ছে 1 নম্বর ফর আইডিয়াল গ্যাস PV equals to nRT or P equals to nRT by V, বা হচ্ছে এক মোলের জন্য করতে পারতাম। তাহলে ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি হচ্ছে nR বাই ভি, ডেল টু পি বাই ডেল টি টু অ্যাট কনস্ট্যান্ট ভি হচ্ছে 0। তাহলে এখান থেকে ডেল অফ সিভি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি হচ্ছে 0। তার মানে ফর আইডিয়াল গ্যাস সিভি ইজ independent of volume at constant temperature। একই রকম ভাবে এবার তুমি 2 নম্বর P into V minus B equals to nRT, এইটা 3 নম্বর P plus n square A by V square into V equals to nRT, 4 নম্বর P plus n square A by V square into V minus NB equals to nRT। এই তিনটের জন্য তোমরা বাড়িতে করবে কি করবে, ডেল অফ সিভি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা বার করবে। মানে এটা তো আমি বার করে দিয়েছি, এটা তো আমার হচ্ছে গিয়ে মানে এটা তো আমার হচ্ছে টি ইন্টু ডেল টু পি বাই ডেল টি টু অ্যাট কনস্ট্যান্ট ভি বার করে দিয়েছি। এবার এইটা তোমরা বার করবে বিভিন্ন ডিফারেন্ট ইকুয়েশন অফ স্টেটের জন্য। ঠিক আছে, এটা তোমরা বাড়িতে করবে। আচ্ছা, তোমরা আরেকটা জিনিস বাড়িতে করবে, তাহলে ভলিউম ডিপেন্ডেন্স অফ সিভি যেমন করলাম, একই রকমভাবে আমাদেরকে করতে হবে প্রেশার ডিপেন্ডেন্স অফ সিপি, সেটাও তোমরা বাড়িতে করবে। কিভাবে করবে, একদম একই রকমভাবে সিপিটা হবে হচ্ছে ডেল মানে প্রেশার ডিপেন্ডেন্স অফ সিপি কি হবে, প্রেশার ডিপেন্ডেন্স অফ সিপি, সেটা মানে কি ডেল অফ সিপি বাই ডেল পি, প্রেশার ডিপেন্ডেন্স অফ সিপি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। তাহলে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, তাহলে ডেল অফ সিপি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, এটা কি হবে ডেল ডেল পি অফ ডেল এইচ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। এই বন্ধ করো, এইটা হবে, এইটা মানে হচ্ছে ডেল টু এইচ বাই ডেল পি ডেল টি এইটা। এইবার এইখানে একই রকমভাবে এইচ ইজ এ স্টেট প্রপার্টি, ইট ইজ এ ফাংশন অফ প্রেশার আর টেম্পারেচার, তার মানে ইট ওবেজ অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল, তার মানে ডেল টু এইচ বাই ডেল পি ডেল টি ইকুয়ালস টু ডেল টু এইচ বাই ডেল টি ডেল পি। তাহলে ডেল টু এইচ বাই ডেল টি ডেল পি মানে কি, মানে সেটাকে যদি ভেঙে লিখি তাহলে ওই একটা আসবে হচ্ছে ডেল এইচ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, সেটাকে ফ্রম থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট থেকে লেখা যাবে, লিখে এখান থেকে এই পুরো জিনিসটা তোমরা বাড়িতে করবে, করে এটা আসবে হচ্ছে ডেল অফ সিপি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইকুয়ালস টু আসবে হচ্ছে টি ইন্টু এটা আসবে হচ্ছে মাইনাস টি, টি এসেছিল তো আগেরটায়, হ্যাঁ মাইনাস টি ইন্টু ডেল টু ভি বাই ডেল টি টু অ্যাট কনস্ট্যান্ট পি, এইটা আসবে। এবার যখনই এইটা আসবে এইটা একটা আসবে, এবার যখনই এইটা আসবে তখনই তোমরা হচ্ছে বাড়িতে করবে পি ভি ইকুয়ালস টু এনআরটির জন্য
2 নম্বর হচ্ছে পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়ালস টু এনআরটির জন্য, 3 নম্বর হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকুয়ালস টু এনআরটির জন্য, 4 নম্বর হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়ালস টু এনআরটির জন্য। এইটাও তোমরা বাড়িতে করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে এইটা তোমরা পুরো বাড়িতে করবে, এইটা যা যা বললাম সেগুলো সব করবে। আর কারোর কোনো অসুবিধা হলে আমাকে বলবে। এবার বলো আজকে ক্লাস থেকে কারোর কোনো অসুবিধা আছে কিনা? আচ্ছা, কারোর কোনো অসুবিধা নেই তো? তাহলে ঠিক আছে, তাহলে তোমরা এটা ভালো করে দেখো, কোনো অসুবিধা হলে আমাকে বলবে। হ্যাঁ, তাহলে পরের দিন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক চেঞ্জেস অফ স্টেট। নেক্সট ক্লাস হচ্ছে অ্যাডিয়াবেটিক চেঞ্জেস অফ স্টেটস, এটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। ঠিক আছে, তাহলে আজকে আমাদের সিপিসিবি পুরো শেষ হয়ে গেল। যেগুলো যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু বাড়িতে সবাই করবে।